সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। নির্বাচন পরবর্তী সরকার গঠন এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ আমরা কথা বলবো। চারজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, যিনি সম্পাদক, দ্য পিপলস পত্রিকার সম্পাদক। একই সঙ্গে পাশাপাশি রয়েছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক। আমার বাদিকে রয়েছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। সবশেষ রয়েছেন অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে। নতুন সরকারের বেশ কিছু নতুন পদক্ষেপ আমরা এই যে দিনটি অতিবাহিত করলাম, এই দিনে দেখলাম। এর মধ্যে রয়েছে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক বসানো হয়েছে এবং এই আরও বেশ কিছু বিষয় আছে। আমরা প্রশাসকের বিষয় নিয়ে একটু কথা বলিনি। এটা তো একটা রুটিন কাজ। দেশে তো স্থানীয় সরকার অনেকদিন যাবত ফাংশন করছিল না, জি। তো সুতরাং মানুষ সেবা পাচ্ছিল না। নির্বাচনটা করতে হবে, স্থানীয় সরকার নির্বাচনটা করতে হবে। তো নির্বাচন করতে হলে একটা প্রস্তুতি নেওয়ার জন্য তো সময় লাগে। তো ততক্ষণ পর্যন্ত তো শুধুমাত্র ব্যুরোক্র্যাটদের দিয়ে তো আর লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো ক্যারি করাটা খুব ডিফিকাল্ট। তো সেই বিবেচনা থেকেই সরকার খুব রাইট ডিসিশন নিয়েছে যে দেশের 6টি সিটি কর্পোরেশনের প্রশাসন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোকজনকে, অর্থাৎ রাজনৈতিক নেতাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। শব্দটা প্রশাসক বললে মনে হয় অনেকটা একটা অন্যরকম, কিন্তু আসলে সম্ভবত আমি তো সরকারে ছিলাম না, আমার ধারণা যে এটার কোনো বোধ হয় নির্বাচিত কেউ না থাকলে তাকে বোধ হয় অন্য কোনো নামে ডাকার সুযোগ নাই। আমাদের দেশে ওই ইংরেজিতে হচ্ছে ডেপুটি কমিশনার, একটা জেলার দায়িত্ব প্রশাসন, কিন্তু বাংলায় উনি জেলা প্রশাসক শব্দটি শুনতে খুব পছন্দ করেন, ভালোবাসেন। প্রশাসক শব্দটা শুনতে পছন্দ করেন। পলিটিশিয়ানরা ইউজুয়ালি প্রশাসক শব্দটা তাদের জন্য খুব মোটেই কমফোর্টেবল বলে আমার মনে হয় না। কিন্তু কোন ইংরেজিতে আছে যে ডেপুটি কমিশনার, ডেপুটি কমিশনারকে বলা হবে জেলা প্রশাসক। এটা আজ পর্যন্ত এটা পরিবর্তন হয়নি। এটা পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তন হওয়া খুবই বাঞ্ছনীয়। সুতরাং আপনার সিটি কর্পোরেশনের যে প্রসঙ্গটা, এটা আমার মনে হয় আমার চ্যাপ্টারটা শেষ করতে চাই এইখানেই। তবে আমি আজকে সারাদিন খুব ডিস্টার্বড। কেন ডিস্টার্বড হচ্ছে এই কারণে, সেটা হচ্ছে যে আমি একটা ইন্টারভিউ মিস্টার চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, দেশে এখন যিনি প্রেসিডেন্ট, তো এই চুপ্পু সাহেবের একটা ইন্টারভিউ আমি একটা পত্রিকায় পড়লাম। সেখানে তিনি অনেক কথাবার্তা ইউনূস সাহেবের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন। এখন রাষ্ট্রপতি হিসেবে আমার জানা মতে, যদিও আবারও বলছে, আমার তো কখনো শপথ নেওয়ার দুর্ভাগ্য সৌভাগ্য কোনোটাই হয় নাই, তাই না? কিন্তু আমার জানা মতে বিশ্বাস মতে বোধহয় যারা মন্ত্রী টন্ত্রী যারা শপথ নেন, মন্ত্রী বলতে টন্ত্রী না, মন্ত্রী বলতে যেটা বোঝাতে চাচ্ছি, তাদের একটা শপথ এমনি একটা ফর্মাল শপথ নেন, এর পাশাপাশি বোধহয় একটা গোপনীয়তার শপথও বোধহয় নিতে হয়। যেখানে মন্ত্রীদের গোপনীয়তার শপথ নিতে হয়, তাই না? রাষ্ট্রপতিকে তো শপথ পড়ায় বোধহয় প্রধান বিচারপতি, নাকি? আচ্ছা, তো তাকে কি গোপনীয়তার শপথ নিতে হয় না নাকি? অবশ্যই হয়। আচ্ছা, যদি নিতে হয়, একটা সিটিং প্রেসিডেন্ট হোক, দামি আমি নির্বাচনের একটা ভুয়া পার্লামেন্ট, একটা ভুয়া সরকার আমলে নিয়োজিত প্রেসিডেন্ট, হোয়াট এভার, ওনাকে যে সরকার প্রেসিডেন্ট পদে বসিয়েছে, ওই সরকারটা তো একটা ভুয়া সরকার ছিল। ওই সরকার তো ইলেক্টেড সরকার ছিল না। একটা সরকার, সংসদীয় ব্যবস্থা, একটা সরকার, তারা প্রেসিডেন্ট পদে কাউকে যদি অন্য কেউ কন্টেস্ট না করে তাহলে একজন প্রেসিডেন্ট হয়, নাকি? আচ্ছা, তো এই ভদ্রলোককে মিস্টার চুপ্পুকে যে প্রেসিডেন্ট আওয়ামী লীগের আমলে যে সরকারটা বানালো, সেই তখন তো ওই আওয়ামী লীগটা তো একটা ইলেক্টেড সরকার ছিল না, ওটা তো রাতের সরকার ছিল, আমি দামি মার্কা সরকার। সেই সরকারের আমলে একটা লোক রাষ্ট্রপতি হইল, তো রাস্তার যে কোনো লোকের ডেকে দিলে বা বানাই দিলে কে ঠেকায়? বিষয়টা এরকম। উনি ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, ওনাকে মনে রাখা দরকার। আমি কথাটা কিন্তু আমি দলের লোক হিসেবে বলছি না, আমার তো একটা ভিন্ন পরিচয় আছে, আমি একজন সংবাদকর্মী, সেই হিসেবে বলছি, যেটা একটা সংবাদপত্রের নিউজ। ওনার মনে রাখা দরকার ইউনূস সাহেব
ওনার মতন হাতে টানা কোনো মানে হ্যান্ড পিক মানে কোনো ইয়ে ছিল না, চিফ অ্যাডভাইজার ছিল না। বাংলাদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করে একটা গণঅভ্যুত্থান সংগঠিত করে, সেই গণঅভ্যুত্থানের পরিণতিতে শেষ পর্যায়ে জনগণের আকাঙ্ক্ষা একটা সরকার গঠিত হয়েছিল, ঠিক আছে? সেই তিনি এমনভাবে মানে মানে 4 দিন কি কয়দিন শপথ হয়েছে কবে, 17 তারিখে, হ্যাঁ, 5 দিনের ডিফারেন্সে আর কি এবারে সাংবাদিক ডেকে অথবা তারা আয়োজন করে হোয়াট এভার যেভাবে হোক না কেন, হ্যাঁ, উনি মানে ইউনূস সাহেবের ব্যাপারে, তৎকালীন সরকারের ব্যাপারে উনি কথাবার্তা বললেন, এবং এটা আবার এটাও বললেন যে ওনাকে যে মানে উপড়ে ফেলা, শব্দটা ছিল উপড়ে, তো উপরে ওনাকে উপরে ফেলার যে চেষ্টা হচ্ছিল বা ষড়যন্ত্র হচ্ছিল ওনার ভাষায়, ষড়যন্ত্র তো মানে দিনের বেলা হয় না বা প্রকাশ্য হয় না, মানে এটা একটা অ্যাটেম্প ছিল সোজা কথা, মানে ওনাকে ওখান থেকে সরানোর। হাওবার আমাদের দল তাকে সমর্থন দিয়েছে, কারণ আমরা চাচ্ছিলাম যাতে সাংবিধানিক ধারাবাহিকতা থাকুক। এটা ফেক পার্লামেন্টের মধ্যে গঠিত মানে রাষ্ট্রপতির পদ, ওই পদটা থাকার কারণে একটা থ্রেড, মানে একটা কনস্টিটিউশনাল থ্রেডটা যাতে কন্টিনিউ করে সেজন্য আমরা চাচ্ছিলাম যে থাকুক। আচ্ছা, বাট তার মানে এই নয় যে উনি সেখানে সেনাবাহিনী 3 বাহিনীর প্রধান নিয়ে কথা বলছেন, যে 3 বাহিনী থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে, বলছে যে আপনি সর্বাধিনায়ক। বিএনপি থেকে আশ্বস্ত করা হয়েছে। বিএনপি তো পলিটিক্যাল পার্টি, বিএনপির তো কোনো লাইবিলিটিস নাই। বিএনপির রাজনৈতিক দায় থেকে বিএনপি বলতেই পারে যে তারা মানে দেশে সম্মতি এই বিষয়ে আরো কথা বলতে চাচ্ছেন না? না, এই বিষয়ে আরো কথা বলতে চাচ্ছেন? না না, আমি তো বলতেছি না, বলবেন। আমি তো বলতেছি এই বিষয়ে আপনি বলবেন। এখন কত থেকে যে না রাষ্ট্রপতি না ওনার 1 সপ্তাহ ধরে ভালো আছেন, এটা হচ্ছে মূল কথা। উনি গত 1 সপ্তাহ ধরে ভালো আছেন। উনি তো আচ্ছা, উনি ছিলেন মানে একটা, আমাকে আর 2 মিনিট না 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 একটু শেষ করে দিয়ে যাই। এই পর্যায়ে উনি লুটেরা এস আলমের অ্যাপয়েন্টেড তার থলেদার ছিল সে, সোজা কথা। যে ইসলামী ব্যাংকটাকে বাংলাদেশের একমাত্র লাভজনক ইসলামী ব্যাংক ছিল, মানে দেশের প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক, সেই ইসলামী ব্যাংকটাকে ফোকলা করে ফেললো। সেই ব্যাংকটার ভাইস চেয়ারম্যান ছিলেন রাষ্ট্রপতি আগ পর্যন্ত, ঠিক আছে? এমন কোনো ভালো জায়গায় ছিলেন না, আর এমন কোনো ভালো কোম্পানিতে ছিলেন না যাদের বিরুদ্ধে মানি লন্ডারিং থেকে শুরু করে যাবতীয় অপরাধ অন্যায় যাদের বিরুদ্ধে আছে। তো সেই জায়গায় চাকরি করে, ইসলামী ব্যাংকে চাকরি করা, সাবেক একজন ভাইস চেয়ারম্যান চাকরি করে এসে তারপরে রাষ্ট্রপতি হলেন, এবং হাসিনারে কদমবুসি করতে গেছিল। ওনার খুব আক্ষেপ যে ইউনূস সাহেব ওনারে তেল মারে নাই, ইউনূস সাহেব বিদেশ থেকে সফরে এসে ওনারে রিপোর্ট করে নাই। তা আপনার যিনি আপনার নিয়োগকর্তা ছিলেন হাসিনা কি আপনার কোনোদিন আপনার কাছে রিপোর্ট করছে নাকি? ক্যান ই শো? একটা কাগজ দেখাতে পারবে যে উনি বলছে মুখেও জানাতে হবে, লিখিত জানাতে হবে, একটা দেখা। আমি জেনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, উনি ক্ষোভ প্রকাশ করছেন শেখ হাসিনার ব্যাপারও, অ্যান্ড হি রোট এ লেটার, হাসিনাকে চিঠি লিখছেন। হাসিনা তো ওনার ফোনও ধরতো না। তো সেই কথাটা না বইলা উনি যে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর থেকে উনি যে কি বলে এটাকে মানে ইগনোর হচ্ছিলেন, তাই না? উনি হাসিনার নামটা নেয় নাই, টেকনিক্যালি খেয়াল করবেন। আবার মিথ্যাচার করছেন, আমি শব্দটা মিথ্যাচার বলছি, মানে অসত্য বলেন না, আমি মিথ্যাচার বলছি। আমি তো পার্লামেন্টে নাই ভাই, যদি আপনার এটার নাম হলো মানে পাবলিক পার্লামেন্ট, আমি তো ওই আসল পার্লামেন্টে নাই। ওইখানে গেলে আমি অসত্য কথা বলতো। উনি মিথ্যাচার করেছেন যে আগের লোকেরা, মানে আগের প্রধানমন্ত্রী নাকি ওনার রিপোর্ট করতো। ক্যান হি শো সিঙ্গেল পেপার? নট অ্যাট অল। রেদার উনি একটা চিঠি লিখছিলেন শেখ হাসিনাকে। আমি জানি না ওনার মুরদে খুলেছিল কিনা, ফাইনাল হয়েছে এটা শেখ হাসিনার কাছে পাঠিয়েছিল কিনা, যে উনি খুব অবহেলিত হচ্ছে, ওনাকে প্রপারলি প্রেসিডেন্ট পদে। আর যে লোক পায়ে ধরে সালাম করে, পাটা নেই, পা খোঁজে, মানুষের পা খোঁজে যে লোক, মানে যারা কদম পা খোঁজা লোকরে কোনদিন সম্মান করে নাকি? আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই জাতি পা খোঁজা লোকরে দেশে প্রেসিডেন্ট বানায়, নাউজুবিল্লাহ। রোহিন হোসেন প্রিন্স, আপনি কি এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন? রিপন ভাই যে বিষয়টি আলোচনায় আনলেন, আপনি যেটা শুনতে চান না বলতে চাচ্ছেন। আমার কাছে অন্য প্রশ্ন আছে, একটু অন্য প্রশ্ন করেন, এটা তো অনেক সময় লাগবে বললে, এক পাক্ষিক এক কথা উত্তর দেওয়ার সুযোগ নেই। বলেন, যেটা বললে আওয়ামী লীগের তুলনায় অন্তর্বর্তী সরকারের সময়ে কিছু ক্ষেত্রে চাঁদাবাজি 20 থেকে 50% বেড়েছে। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ সেটা বলেছেন, এবং তিনি আরও বলেছেন যে এই যে আলোচনা গত কয়েকদিন ধরে আমরা করছি, যে শেষ মুহূর্তে ইউনূস সরকারের যে চুক্তিগুলি করেছে, যে তাড়াহুড়ো করে যে চুক্তি হয়েছে, চুক্তিগুলো দেশ বিরোধী, এগুলি পর্যালোচনা করে সমাধানের। কে বলছে ভাই এটা বলছে ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। না, ঠিক আমার মনে হয় যে শুধু এখন না, এর আগেও চেম্বারের লোকজন একই কথা বলেছে। সুতরাং এটা উনি হঠাৎ করে বললেন তা না, আমরা অনেকদিন ধরে এটা দেখছি, এবং যে 2টি পয়েন্ট বলেছেন সে কথা আমরাও বলছি, এবং এটাই বাস্তব চেহারা ছিল। সেটার একটা অন্য বিষয়টা হচ্ছে যে ধরেন আমরা একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী
একটা অবস্থানের বিরুদ্ধেই তো সংগ্রাম করে একটা ইন্টারিম জায়গায় আসা হলো এবং প্রথমে অনেক আশাবাদ তৈরি করা হলো এবং তার শুরুই হলো দুর্নীতি বিরোধী একটা শ্বেতপত্র এটা দিয়েই এবং সব কিছু জিরো টলারেন্স অমুক টুমুক করে হবে। কিন্তু এরপরে কিন্তু সর্বমহলে এটা বলেছে যে চাঁদাবাজির পরিমাণ এগুলো বাড়াটা হয়েছে এবং এটাই বাস্তবতা, আমাদেরও জীবনের উদাহরণ সহ এটাই, এবং এটা ব্যবসায়ীরা একথা বারবারই বলে এসেছেন, তারই প্রতিধ্বনি। সুতরাং এটা খুবই কারেক্ট, ওটা নিয়ে দ্বিমতের কিছু নাই। বরঞ্চ আমার মনে হয় দেখা দরকার যে এইটা উত্তরণের জন্য নতুন সরকার কি ভূমিকা রাখছে, নাকি তারা এই চাঁদাবাজিকে একটা আইনি স্বীকৃতি দিয়ে অন্য কিছু করছে বিকল্প পথের সন্ধান না করে, সেটাই হচ্ছে একটা বিষয়। এক্ষেত্রে আমি ছোট্ট একটু কথা বলে রাখি, তারপরে আসি আমি সেকেন্ড পয়েন্টে, যেটা আমাদের একটা সাধারণ বিষয়। এই যে পরিবহন, হ্যাঁ আছে তো চাঁদাবাজি, আপনি একটা আইনি স্বীকৃতি তো আছেও এই চাঁদাবাজির। তো এখন এটা বলার জন্য লজিকটা কি বলা হচ্ছে যে আমাদের শ্রমিকদের কল্যাণের জায়গায় করা, কিন্তু আমরা জানি যে চাঁদাবাজির নামে এইগুলো থাকলে শ্রমিকের কল্যাণের থেকে এই ফান্ড অন্য জায়গায় ব্যবহৃত হয়, কিন্তু শ্রমিকের কল্যাণের জন্য তো লাগবেই। তাহলে সেক্ষেত্রে আমরা যে টিকিট যখন বিক্রি হয় বা বিক্রি হওয়ার পর একটা পার্ট নিয়ে জায়গাগুলো করতে পারি কিনা, আপনার তো বিকল্প ওই সন্ধানে যেতে হবে, নাহলে এইটা যদি রাখেন তার মানে আপনি চাঁদাবাজিকে রাখলেন। উদাহরণ দিয়ে আরেকটা ছোট কথা বলেই শেষ করি। এই যে কি বলে ফুটপাতে দোকানদারি চাঁদাবাজি, আমাদের বাংলাদেশের বাস্তবতায় ফুটপাতে দোকানদারিটা কালকে বন্ধ করতে পারবেন না, যেহেতু বিকল্প কর্মসংস্থান আমরা দিতে পারছি না। আমরা যার জন্য অনেকদিন ধরে বলে আসছি যেটা, যে আপনি একটা ফুটপাতে যেখানে একান্ত আমরা বিকল্প দেখাইতে পারছি না, ফুটপাতের ন্যূনতম 70% জায়গা পাবলিকের চলাচলের জন্য রেখে এইখানে একটা অন্ততপক্ষে ইন্টারিম সময়ের জন্য হইলো, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য হলো এইটাকে করে দেন জায়গা, এবং এইটা সিটি কর্পোরেশনের আন্ডারে এটাকে নিশ্চিত করেন। তার মানে সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়ে চাঁদাবাজি 20 টাকা থেকে 50 টাকা 5 জনের নট দ্যাট, এইরকম একটা আইনি জায়গায় যতক্ষণ আপনি না আসতে পারবেন ততক্ষণ এটা দূর করতে পারবেন না। আমি মনে করি এই অ্যাটেনশনই দেওয়া দরকার বলে মনে করি। আর আরেকটা পয়েন্ট যেটা বলেছেন এটা খুবই গুরুতর ঘটনা আমরা মনে করি, সেটা হচ্ছে যে এই সরকার যাওয়ার কয়েকদিন আগে আমেরিকার সাথে যে চুক্তি করেছে সেইটা তো খুবই ডেঞ্জারাস, এবং এইটার ফলশ্রুতি আপনি দেখেন যে ট্রাম্প সাহেব যে চিঠি দিল অভিনন্দন বার্তায়, সেইখানে সে কি বলল, এবং আমি জানি না অভিনন্দন বার্তার মধ্যে অতীত দিনে আমার হয়তো অভিজ্ঞতা কম হয়তো, কিন্তু এই ধরনের চিঠি এর আগে আমি অন্ততপক্ষে শুনি নাই, এবং সে প্রতিরক্ষা সহ অন্য কাজে কিভাবে করতে চাইছে সেই কথাটা বলার সে সুযোগ পেয়ে গেল, এবং এইটার যে একটা পরিণতি কোথায় যাবে জানি না। এবং বিএনপি সরকার গঠনের সময় আজকে এটা তো গোপন আর নাই, সে যাকে নেওয়ার কোনো কারণ ছিল না পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, নানা কারণেই তো নেওয়া দরকার ছিল না, যে ওই সরকার ইন্টারিম সরকারে ছিল আরো অনেক কারণে বললে অজস্রবার আমরা তাকে নিয়ে যখন করতে হলো এই জায়গা, আমি মনে করি বরঞ্চ এই সরকারের দ্রুততার সাথে যত চুক্তি এই সময় অতীত দিনে তো আছেই, সেগুলো আমাদের পুরনো কথা পুরনো বক্তব্য, যে এই চুক্তিগুলো অবশ্যই যাচাই বাছাই করা দরকার, এবং এই ব্যাপারে কি করণীয় প্রকাশ হতে হয় না, অনেক চুক্তি প্রকাশ করেও না, এটা তো জানা জিনিস। এই জায়গাটা খুব জরুরি কাজ বলে আমি মনে করি। জি, গোলাম মাওলা রনি, রাষ্ট্রপতির বিষয়ে কথা বলবো বিরতির পরে এসে। আমরা মূলত এখন যেটি যে চাঁদাবাজির কথাটা আসতেছে, আমাদের প্রিন্স ভাই একবারে ক্যাটাগরিক্যালি বললেন যে ফুটপাত এবং পরিবহন এটা সেক্টরের কথা, যদিও মন্ত্রীরা ভিন্ন কথা বলছে আমরা দেখতে পাচ্ছি। তা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টা বা বর্তমান অবস্থায় এসে চেষ্টার ফলশ্রুতিটা আসলে কি হবে, আপনার অভিজ্ঞতা কি বলে? আমি তো কখনো চাঁদাবাজি করি নাই, আমার অভিজ্ঞতা আমি কিভাবে বলবো। আর আমার সাথে এরকম পরিচয় কোনো চাঁদাবাজের সাথে কোনো বন্ধুত্ব নাই, আত্মীয় নাই। আমার শালা সম্বন্ধে কেউ চাঁদাবাজি করে না। হ্যাঁ, না, শ্বশুরবাড়ির লোকজনও করে না। এমপি থাকা অবস্থায় এলাকায় চাঁদাবাজি দমন করতে হয় নাই? মানে আমি ওদিকে যাইনি, ওরা চাঁদা চলে পাতায় পাতায়, আমি চলছি গাছে গাছে লতায় লতায়। ভালো, আমি রাজহংসের মতো চলছি যেন আমার গায়ে কাদা না লাগে। তো আলটিমেটলি ওখানে আমি সফল হয়েছি। এখানে মূল ব্যাপারটা হলো মানে বাংলাদেশে প্রায় 35,000 কোটি টাকা বাৎসরিক চাঁদাবাজি হয়, এটা বিভিন্ন গবেষণায় এটা মোটামুটি হিসাব করে বলেছে। এখন ধরুন বাংলাদেশে বৃহৎ শিল্প গ্রুপ যারা আছে, স্পাহানি গ্রুপ আছে, অন্যান্য যারা খুব নামকরা গ্রুপ আছে, তো এই সমস্ত গ্রুপ সারা বছর মিলে 500 কোটি টাকাও নেট প্রফিট করতে পারে না। তো সেখানে চাঁদাবাজি এমন একটা শিল্প যে শিল্পে বছরে নেট 35,000 কোটি টাকা আয় হয়। তো কাজেই এটা একটা বিকাশমান শিল্প, এবং এই বিকাশমান শিল্প বাংলাদেশে এতটা জনপ্রিয়, এতটা প্রতিষ্ঠিত, এখানে সবাই যারা আছেন তারা স্বপ্নের রাজপুত্র। এদের সবার হাতে আলাদিনের চেরাগ আছে। এখানে ফকির হয়ে কেউ আসে,
আর মুহূর্তের মধ্যে সে আমির হয়ে রাজা বের হয়ে আমির হয়ে বের হয়ে যায়। এক অপূর্ব। এই চাঁদাবাজদের ঘ্রাণ ভালো, খাদ্য ভালো, এদের সঙ্গে এদেরকে এখনো সমাজে কেউ ঘৃণা করে না। এরা সমাজের নেতা, এরা মানে বড় পদে, অনেক বড় বড় পদে যেতে পারে। আমরা যারা তথাকথিত নীতি কথা বলি, তাদের এত ক্ষমতা, তারা যদি টান দিয়ে আমাদের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে, আমাদের হা হা করে হাসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দে আর সো পাওয়ারফুল। তো এই যে একটা বিকাশমান শিল্প, সেই শিল্পটা রাতারাতি বন্ধ করার জন্য বিকল্প আরও অনেক কিছু দরকার। সেই বিকল্প না থাকার কারণে কি হচ্ছে, এটার পরিমাণ কিন্তু ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে। সব আমলই, আওয়ামী লীগ আমলে যা ছিল তত্ত্বাবধায়ক, এই যে অন্তর্বর্তীকালীন সময় বেড়েছে, আবার অন্তর্বর্তীকালীন সময় যা ছিল এই গত কয়েকদিনে সেটা আরও বেড়ে গেছে। তো এটা নিয়ে আমাদের সবাইকে আন্তরিক হতে হবে, গবেষণা করতে হবে এবং সহানুভূতিশীল হতে হবে। যে এই যে 35,000 কোটি টাকার যারা বেনিফিশিয়ারি, আপনি চিন্তা করেন, আপনার পকেটে 100 টাকা আছে, সামনে আপনি একটা পিস্তল ধরলেন, তো মানুষ এই 100 টাকা রক্ষা করার জন্য অনেকে জীবন দিয়ে দেয়। তাহলে কি হলো, 100 টাকার জীবনের সাথে 100 টাকার মূল্য বেশি। টাকা ইজ সো পাওয়ারফুল। আপনার শেষ সময় আপনি গ্রামে যাবেন, 100 টাকা ভাড়া আছে, অনেকেই 100 টাকার জন্য মারা যায়। তা সেখানে 35,000 কোটি টাকা, আপনি একটু টেলিভিশনে সমালোচনা করবেন, আমরা একটু মানে মুখ বাকি বাকি বলবো, আর অমনি সে সব সেই চাঁদাবাজি বন্ধ করে দিলে হবে না। কথা নাই বার্তা, এটা একটা আলাদা আর্ট আছে। আপনি এই যখন ফুটপাতে দাঁড়ায় থাকে, গিয়ে যখন বলে এই দে, কী দেবো, আর বেটা দে, আর ও যখন টাস টাস করে সব কিছু বের করে দেয়, ওর মধ্যে যেটা হিরোইজম আছে, ওর মধ্যে একটা বিনোদন আছে, ওর মধ্যে একটা সঙ্গীত আছে। মানে আপনি না করলেও কিন্তু টোটাল প্রক্রিয়া সম্পর্কে মানে এটা দেখলে এটা আন্দাজ করা যায়। এত নাটক দেখলাম, এত সিনেমা দেখলাম, এত কাহিনী জানলাম, হাজি মাস্তানের কাহিনী পড়লাম, দাউদ ইব্রাহিমের কাহিনী পড়লাম, ছোট সাইকেলের কাহিনী পড়লাম। বাংলাদেশের কাণ্ড পড়ছেন, বাংলাদেশে তো অনেকেরই পড়েছি। এখন এইগুলো পড়ার পরে যদি নাম বলতেও বোধহয় সাহস পাচ্ছে না বাংলাদেশের। এরপরে যদি এগুলো না জানি তাহলে তো হবে না। হাজি মাস্টারটা বললেন বাংলাদেশের কোনো কত লোক আছে, যেটা নাম বলা যায় না। বললো না পাঞ্জাবি ছিঁড়ে ফেললে কিছু বলা যায় না। এখন যাই হোক, এটা এই একটা শিল্প, সেই শিল্পের মাধ্যমে একটা বিশাল সিন্ডিকেট, সেই সিন্ডিকেট এত পাওয়ারফুল, যারা রাজা পরিবর্তন করে ফেলে, যারা রাজত্ব পরিবর্তন করে ফেলে, যারা নমিনেশন পরিবর্তন করে ফেলে, যারা মন্ত্রী পর্যন্ত পরিবর্তন করে ফেলে, যারা মন্ত্রিত্ব কিনে নেয়, ড্যাম কেয়ার, দে আর সো পাওয়ারফুল আন্ডারওয়ার্ল্ডে। তো এই যে আপনি তো যখন জেলে যান নাই, জেলে গেলে আপনি বুঝতে পারতেন যে এই আন্ডারওয়ার্ল্ডের যারা লোকজন, ওখানে ওরা কি রাজার হালে থাকে। আমরা যারা যাই, আমরাও জেলে গিয়ে ফকিরের মতো থাকি, রাজবন্দি কিন্তু থাকি ফকিরের মতো। আর মনে করেন টুন্ডা বাবু, গালকাটা কামাল, ওদের যে দাপট জেলখানার মধ্যে, জেলারে সাব বাব্বা করে ওদেরকে। তো কাজেই এই 30,000 কোটি টাকা বা 35,000 করার কারণ আছে, কারণ জেলারে তোর আবার দেয়। ওই তো ওইটাই বলতেছি, সব কারণে। এখন সেই 35,000 কোটি টাকার একটা বিশাল সিন্ডিকেট, সেই সিন্ডিকেট নিয়ে আমাদের তরুণ মন্ত্রী রবিউল সাহেব বড় মন্ত্রী হয়েছেন, আল্লাহ তার প্রতি দয়া করেছেন, রহমত করেছেন, তারেক রহমান সাহেব তাকে পছন্দ করেছেন। এছাড়া তো ওনার কোনো দোষ নাই। উনি তো কার কাছে গিয়ে বলেন না আমাকে মন্ত্রিত্ব দেন, তিনটা মন্ত্রিত্ব দেন। তো এটা এখন আমি আছি, রিপন ভাই আছে, আমাদের তো অনেক ডিগ্রি আছে, অনেক লেখাপড়া আছে, কিন্তু আমাদের কপালে তো জুটলো না। তো তার কপালে জুটে গেছে, এই জন্য আমরা হিংসা করতে পারি, তার সমালোচনা করবে, কিন্তু আল্লাহ তাকে দিয়েছে। এখন সেই বদলে একটা কথা বলেছে, সেটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাই। জি, অধ্যাপকটা আসিফ এম শাহান, আমরা আসলে যেটি দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটাই আপনার কাছে যেতে চাই। অনির্বাচিত, যদিও বিএনপি মহাসচিব বলছে যে নির্বাচন খুব শিগগিরই হবে এবং নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই প্রশাসকরা আসলে রুটিন ওয়ার্ক তারা করবে। দেখুন, এটা দুটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি স্থানীয় সরকারের আইন যেটা আছে সেটা যদি দেখেন, সেই আইন অনুযায়ী যে উনি খুব বেআইনি কোনো কাজ করেছেন সেটা আপনি বলতে পারবেন না। কারণ আপনার যখন হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে না, তখন হচ্ছে আপনার প্রশাসক নিয়োগের একটা বিধান সে আইনে আছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা দেখেছি যে আগের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও হচ্ছে প্রশাসক নিয়োগ দিয়ে রেখে গিয়েছিল, এবং তাদেরকে হচ্ছে কি, এটা খুব স্বাভাবিক যে নতুন সরকার আসার পরে সেটাকে চেঞ্জ প্রসেস। এই হিসেবে দেখলে যে এটার মধ্যে যে খুব মানে দোষের কিছু হচ্ছে সেইটা না, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যেখানে কনসার্নের জায়গাটা তৈরি হয়, যে আপনি যদি দেখেন গতকালকেই খুব সম্ভবত স্থানীয় সরকার মন্ত্রী বলেছিলেন যে অতি দ্রুত আপনি স্থানীয় সরকার নির্বাচন দেবেন।
এখন প্রশ্নটা হচ্ছে এই প্রশাসক নিয়োগের মাধ্যমে সেই নির্বাচন হওয়ার ব্যাপারটা আবার পিছিয়ে পড়লো কিনা। কারণ আপনি যখন প্রশাসককে দিলেন, তো প্রশাসক নিয়োগ করার পরে তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রশাসকটা থাকবেন বলেই ধরছে, এবং যেহেতু যেটা দেখা যাচ্ছে যে প্রশাসকরা তো সবাই বিএনপির নেত্রী পর্যায়ের ব্যক্তি, এদের মধ্যে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, পরাজিত হয়েছেন, এবং এখন হচ্ছে গিয়ে তাদের একটা কম্পেনসেশন হচ্ছে গিয়ে দেওয়া হলো, এবং এদের সবাই খুব সম্ভবত যেটা বোঝা যাচ্ছে যে যখন নির্বাচন হবে, ঢাকা সিটি কর্পোরেশনের বা মেয়রের নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনে এনারা সবাই হচ্ছে পার্টিসিপেট করবেন না, এবং যখন নির্বাচন হবে তখন হচ্ছে কি ওনাদের সরে যেতে হবে। সো একটা কনসার্নের জায়গা এখানে তৈরি হয় যে এর মাধ্যমে হচ্ছে গিয়ে নির্বাচনটা দেরি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা তৈরি হলো কিনা। কারণ স্থানীয় সরকারে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা অনেক সময়ই জানি যে আমরা অনেক সময়ই এমপির কাজকর্মগুলো, স্থানীয় সরকারের কাজগুলো দায়িত্ব আমরা এমপিকে দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে আমরা নির্বাচনের সময়ও দেখি যে ওইটার উপরে হয়, এবং এটা একটা টেন্ডেন্সি আমাদের আছে। বাট স্থানীয় সরকার বা লোকাল গভর্নমেন্ট লেভেলে আপনি জনপ্রতিনিধি, ওয়ার্ড কমিশনার বলেন, মেয়র বলেন, তাদের কিছু স্পেসিফিক রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আছে, এবং সেই রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের মধ্যে আপনার হচ্ছে গিয়ে সিটি কর্পোরেশন বা পৌরসভা পর্যন্ত গেলে পৌরসভার, আরও যদি আমরা রুরাল লোকাল গভর্নমেন্টে যাই, ইউনিয়ন পরিষদে যাই, সে প্রত্যেকটা জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধির কিছু স্পেসিফিক রেসপন্সিবিলিটি আছে। সেটার মধ্যে বাজার পরিচালনা থেকে শুরু করে লাইসেন্সিং দেওয়া থেকে শুরু করে অনেকগুলো কাজ হচ্ছে গিয়ে তাদের পরিচালনা করতে হয়, এবং এইখানে জবাবদিহিতা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ থাকলে যেটা হয়, জনগণের কাছে তার জবাবদিহিতার একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, এবং তার পারফরমেন্সে বা তার অ্যাক্টিভিটিসে হচ্ছে গিয়ে তাকে জবাবদিহিতা রাখার একটা অপরচুনিটিও তৈরি হয়। এটা যখন আপনি প্রশাসককে দিচ্ছেন, প্রশাসকের, আমরা যেটা বলি, প্রশাসকের জবাবদিহিতা কিন্তু থাকে হচ্ছে টু দ্য টপ, যার মাধ্যমে হচ্ছে উনি অ্যাপয়েন্টেড হচ্ছেন, উনি কিন্তু ইলেক্টেড হচ্ছেন না। সো তার জবাবদিহিতা ফ্রম দ্য বটম আসতেছে না, আসতেছে হচ্ছে গিয়ে ফ্রম দ্য টপ। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, জনগণের সাথে তার কানেকশন তৈরি করা, এটা তার ইন্ডিভিজুয়াল ইচ্ছার উপর ডিপেন্ড করবে, তার উপরে কোনো ধরনের কোনো চাপ নেই। সো যদি প্রশাসক দীর্ঘ সময় ধরে থেকে যান, যদি স্থানীয় সরকার নির্বাচনটা যদি হচ্ছে গিয়ে পিছিয়ে যায়, তাহলে ওভারঅল ডেমোক্রেটিক প্রসেসে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এখন সরকার সেই কাজটা করবে কিনা, এইটাই আমি বলতেছি যে সমস্যা হচ্ছে এইটা, যে আপনার এই সময়ের প্রশাসক নিয়োগটা ওইটার একটা ইন্ডিকেশন দেয় কিনা। আই হোপ দ্যাট হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী এটা খুব দ্রুতই পরিষ্কার করবেন, এবং যদি আমরা একটা স্পেসিফিক টাইম লাইন পাই, যেটা শোনা যাচ্ছিল যে ঈদের পরে বা হচ্ছে যদি 1 মাস বা 2 মাস পরে এরকম স্পেসিফিক যদি টাইম লাইন পাওয়া যায়, তাহলে আমার ধারণা এই সংখ্যাটা দূরীভূত হবে। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার অসমাপ্ত বক্তব্য ছিল প্রেসিডেন্ট শাহাবুদ্দিন বিষয়। তো না, আমি ওনার ইন্টারভিউটা পড়ছিলাম, ইন্টারভিউর মধ্যে উনি বললেন, উনি যেটা বলেছেন, যেটা ক্লেম করেছেন, দ্যাট ইজ কারেক্ট, যে হ্যাঁ, প্রেসিডেন্টের সাথে সরকার প্রধান বিদেশ সফর করে সে দেখা করবেন, সেখানে কী ধরনের আলাপ আলোচনা হলে তাকে অবহিত করবেন, কোনো চুক্তি হয়ে থাকলে, যেটা উনি বলেছেন যে চুক্তি হলে সেই চুক্তিগুলোর বিশদ জানাবেন, এবং এটাও তো এই দেশের তো আইন আছে, সেটা পার্লামেন্ট উত্থাপন করতে। আমরা কয়টা চুক্তি পার্লামেন্ট উত্থাপিত হতে দেখেছি? দ্যাটস ভেরি আনফর্চুনেট, আমরা দেখি নাই। আচ্ছা, ফাইন। তো তখন তো একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল না, সেই জন্য হয় নাই। আর আমাদের আমলে তো এখনও কোনো চুক্তি আমরা করি না, আমাদের করলে হোপফুলি আমরা পার্লামেন্টে তুলব। আমার বক্তব্য হচ্ছে যে ইন্ডিয়ার সাথে শেখ হাসিনার গভর্নমেন্ট অনেকগুলো চুক্তি করেছিল, সেটা হচ্ছে আপনার পতেঙ্গায় রাডার স্থাপন করা থেকে শুরু করে অনেকগুলো চুক্তি করেছিল। আমি মিস্টার চুপ্পুকে জিজ্ঞেস করতে চাই, থ্রু ইয়োর প্রোগ্রাম, উনি কি বলতে পারবেন যে শেখ হাসিনা সেটা ফেক, পার্লামেন্টের দ্বারা নির্বাচিত ফেক প্রাইম মিনিস্টার, হোয়াট এভার, প্রাইম মিনিস্টার চেয়ারে তো বসছিল, ওনার নিয়োগকর্তা, সোজা কথা শেখ হাসিনা, ওনার নিয়োগকর্তা শেখ হাসিনা ওনাকে কয়টা চুক্তির বিবরণ ওনাকে জানাইছিল? ক্যান ই টেল ইট? না। তাহলে আমার কাছে এটা মনে হচ্ছে খুব ম্যালাফাইড ইন্টেনশন থেকে মিস্টার চুপ্পু এই যে বলছেন যে কিছু জানানো হয় নাই। উনি তো প্রেসিডেন্ট ওই গণঅভ্যুত্থানের আগেও ছিল, ওই পিরিয়ডটা ওনাকে শেখ হাসিনা কয়টা চুক্তির কথা জানাইছে। তো এবং আমার ওনার ইন্টারভিউর মধ্যে যেটা মনে হলো যে উনি সেনাবাহিনী, তারপরে আপনার তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার বোঝাচ্ছিলেন যে এর মধ্যে একটা গ্যাপ ছিল বা বিরোধ ছিল। ইউনূস সরকার তার উচ্ছেদ করতে চায় বা উস্কানি দিচ্ছে, এরকম ভিতরে ব্যাপারটা এরকম অনেকটা। আবার সেনাবাহিনী তাকে বলছে না, ইউ আর আওয়ার সর্বাধিনায়ক, আমরা আপনাকে দেখব। ইয়েস, পদ হিসেবে তো প্রেসিডেন্ট পদ সর্বাধিনায়ক নিঃসন্দেহে।
যদি সরকার যদি না চাইতো, মানে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার যদি না চাইতো, তাহলে সরকারের ইচ্ছার বাইরে যে 9 ডিভিশনের কথা বলছেন, যে তারা এসে তাকে কি 3 স্তর না 4র্থ স্তরের কথা বলছে, নিরাপত্তা দিছে। তো সরকার চাইছে বলে দিছে। সরকার যদি না চাইতো তাহলে তো নিরাপত্তা উনি পেতেন না। সরকার চাইবে না কেন? তো এই যে মানে আনকাইন্ড কমেন্টস, অথবা প্রেসিডেন্টের, উনি যদি প্রেসিডেন্ট পদ থেকে যাওয়ার পরে যদি রিটায়ারমেন্টের পরে যে যদি বৈঠই লিখতেন, সেটা হয়তো অনেক সময় মানা যেত, তারপর আইনে আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। কিন্তু একেবারে গদিতে বসে উনি কারে খুশি করার জন্য এগুলো বলতেছেন, বিষয়টা কি? উনি যে এখন পর্যন্ত সরকারের মানে অর্থাৎ রাষ্ট্রের দায়িত্বে থেকে পদটায় থেকে তিনি যে এই যে বিষয়গুলো যদি বলি প্রকাশ করছেন, প্রকাশ করার ক্ষেত্রে, তথ্য প্রকাশ করার ক্ষেত্রে আমার নাই, মানে আপত্তি নাই। একটা হচ্ছে সংবিধান ওনাকে বাধিত করে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে এই কথা বলে উনি কাউকে প্লিজ করতে চাচ্ছেন কিনা, সেটা একটা বিষয়। অথবা কোনো মহল জায়গায় থেকে উনি কাকে খুশি করবে সেটা উনি জানেন, তা নাহলে ওনার এই বলার ঠেকাটা পড়লো কেন? বিষয়টা হচ্ছে এই কথাগুলো। ওনাকে তো মনে রাখতে উনি কীভাবে প্রেসিডেন্ট হয়েছেন, কোন সরকারের প্রেসিডেন্ট হয়েছেন, সেই সরকারের মর্যাদা কতটুকু ছিল, সে সরকারটা নির্বাচিত ছিল কিনা। একটা নির্বাচিত সরকারের যদি একটা চাপরাশি নিয়োগ হয়, সেটার একটা মর্যাদা আছে। আর যে সরকারটা একটা ডাকাত সরকার, জনগণের ভোটের সরকার নয়। আজকে দেখলাম একটা পত্রিকা দেখলাম যে 95 জন বিসিএস অফিসার ভুয়া বেরিয়েছে, বিভিন্ন সার্ভিসে ডেপুটি সেক্রেটারি লেভেলে নানা জায়গায় কাজকর্ম করতেছে। আমরা আসি কোথায়? ক্যান ইউ ইমাজিন? এবং ওটা টাচ করা হবে কিনা আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো এই জায়গাগুলো, এইটা প্রেসিডেন্ট তার শপথ ভঙ্গ করছে কিনা সেটা একটু খতায় দেখা দরকার। উনি এটা পারেন কিনা সেটাও দেখা দরকার। তো উনি তো মানে শেখ হাসিনার অবৈধ শাসনের সুদাকতে লাস্ট থ্রেড। তো নেচারালি অভ্যুত্থানকারী শক্তি তো মানে তাকে ওই জায়গায় দেখতেই চাবে না, এটা তো খুবই স্বাভাবিক। তো অস্বাভাবিক না। তার তো যেখানে প্রধানমন্ত্রীকে উচ্ছেদ করছে, প্রধানমন্ত্রী পালাই গেছে, তার নিয়োজিত প্রেসিডেন্ট উনি এখানে আছেন। শুধুমাত্র আমাদের দলগতভাবে আমরা সাংবিধানিক যে ইয়েটা ধারাবাহিকতা যাতে নষ্ট না হয়, কোনো শূন্যতা তৈরি না হয়, সংকট তৈরি না হয়, ডেমোক্রেটিক ট্রানজিশনে যাতে কোনো রকম সংকট তৈরি নয়, সেজন্য আমরা এই জায়গাগুলোকে আমরা সাপোর্ট করেছিলাম যে ঠিক আছে, অ্যাটলিস্ট নামকস্তে প্রেসিডেন্ট থাকলে তো প্রেসিডেন্ট একটা অধ্যাদেশ জারি করার জন্য তো লাগে। উনি তো প্রধান বিচারপতির পর্যন্ত টাচ করে দিয়েছে, যদিও বলছে যে প্রধান বিচারপতি মানে ইমিডিয়েট পাস প্রধান বিচারপতির কথা লিখছেন, এবং একজন প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি বানানোর কথা জাতিতে এগুলো জানতো না। উনি এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো বলার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে উনি গত 1.5 বছরের জনগণের আন্দোলনে গঠিত যে অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনার নিয়োগকারী হিসেবে শেখ হাসিনার এই পলায়নটাকে উনি খুব স্বাভাবিকভাবে নেয়নি। স্বাভাবিকভাবে নেওয়ার কথা না, ওই কৃতজ্ঞতা তো ওনার থাকা উচিত। তার নিয়োগকর্তাকে এইভাবে পালায় যেতে তুমি দেখছেন, উনি তো আরেকটা বড় কাজ করছেন। এই প্রশ্নটা ওনাকে দিতে হবে। হি সেড বিফোর দ্য নেশন, উনি বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। উনি বলেছেন, আমি নিশ্চিত, আমি বিশ্বাস করি শেখ হাসিনা পদত্যাগ করে পদত্যাগপত্র ওনার তার সিস্টেমে মিস্টার চুপ্পুকে পাঠানো ছিল। পরবর্তীতে মিস্টার চুপ্পু আবার একটা ক্যাচাল বাঁধানোর জন্য উনি বলছেন যে আমার কাছে পদত্যাগপত্র নাই। তা আপনার কাছে পদত্যাগপত্র নাই, আপনি আগে বললেন কেন যে মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন? আপনি নিশ্চিত না হয়ে বলছেন কেন কথার কথা? এই কথা তো জাতি জিজ্ঞেস করতেই পারে তাকে। এখন যদি প্রশ্ন আসে যে পদত্যাগপত্র শেখ হাসিনা ডিউলি তার কাছে পাঠিয়েছিল, যেহেতু উনি বলেছেন রাষ্ট্রপতি তো মহামান্য, উনি যেহেতু বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তো এবং মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তো একটা প্রেক্ষিত ওনাকে বলতে, উনি বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমরা নিশ্চিত ছিলাম, আমরা বিশ্বাস করেছি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার কোনো অল্টারনেটিভও ছিল না। আচ্ছা, ভালো কথা। এরপর উনি কেন বললেন যে পদত্যাগ করে নেই, মানে আমার কাছে কোনো পদত্যাগপত্র নাই? তাহলে কে আপনাকে বলছিল যে মানে হাসিনা পদত্যাগ করছে, এই কথা কোন? এই যে ক্যাচাল প্যাচাল, মানে ওনার উদ্দেশ্য আগেও খারাপ ছিল। যে কথা বলার মধ্যে শেখ হাসিনা ওই যে হাসিনা পুত্র বলছিল না যে আমার মা পদত্যাগ করে নেই, ওইটার সাথে সুর মেলানোর জন্য, মানে ওটাকে জাস্টিফাই করার জন্য বঙ্গভবন থেকে বসে চুপ্পু সাহেব এই কথা বলছে যে শেখ হাসিনার পদত্যাগ। তার মানে ওনার এই তো কথাবার্তাগুলো আগাগোড়াই খুব প্যাঁচ লাগানো কথাবার্তা ছিল। এখন ওনার মতলব কি আছে আই ডোন্ট নো এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এইগুলো এই চাকরি তো মোটামুটি অনেক দিন করলেন,
ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, আর ওটা বানানোরও তো কারণ হচ্ছে পদ্মা ব্যাংক নিয়ে যখন ওয়ার্ল্ড ব্যাংক তার বিরুদ্ধে মানে শেখ হাসিনার গভর্নমেন্টের বিরুদ্ধে কারাপশন অভিযোগ নিয়ে আসলো, অ্যাট দ্যাট টাইম শেখ হাসিনা অ্যাপয়েন্টেড হিম, এই মিস্টার চুপ্পুকে দুদকের কমিশনার, এবং দুদকের কমিশনার থাকা অবস্থায় হি হ্যাড দ্য মেইন রোল টু প্রোটেক্ট শেখ হাসিনার কারাপশনকে ইয়ে করার জন্য, মানে ধামাচাপা দেওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমি তো মানে কিছু কনভারসেশনের কথা আমি জানি, উনি রীতিমতো অ্যাক্টিভিস্টের মতন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তিনি মানে খুব অ্যারোগেন্টলি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথাবার্তা বলতেন, ওয়ার্ল্ড ব্যাংকের যারা আসছিলেন। তো ফলে এই একটা কৃতজ্ঞতা থেকে তো শেখ হাসিনা একটা পুরস্কার দিতেই পারে, একটা রাষ্ট্রপতি বানাইছে। কেন আমাদের দেশও তো এইটা তো এই পথটার তো আমরা ওই একটু আগে বলছিলাম না, এই পা খোঁজা লোকজন, পা খোঁজা মানে হচ্ছে মানে মানুষের পা, গ্রামের ভাষা বলে পা টোকায়, মানে পা টোকানো মানে হচ্ছে পায়ের কাছে যে পা কদম বুসি করতে যায়, ঠিক আছে। এই ব্যাপারে আবার আমাদের নেতা তারেক রহমান পা টোকাইতে কারো প্রশ্রয় দেয় না, নিশ্চয়ই আপনি কয়েকটা ভিডিও দেখছেন, তাই না? তা ধরতে গেছিল অনেকে, ধাক্কা দিয়ে সরাই দিছে। এক্স্যাক্টলি। তো রিপন ভাই বলেন আর কি, জি। এখন কত হচ্ছে কি পা টোকানো মার্কা লোকজন যখন দেশের প্রেসিডেন্ট হয় তখন তাদের মুখ দিয়ে এই ধরনের কথাবার্তা হয়। রোহিত হাসান প্রেস, মার্কিন চুক্তির বিষয়ে আপনি বিস্তারিত বলতে চেয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত বিষয় সম্ভবত আপনি কিছু জানাতে না চাচ্ছেন। বলছি এটা তো পুরনো আলোচনা, বলছি যে নতুন আলোচনা কোনটা? না না আমি ওই না বলছি এই আলোচনা এখন না, আমরা আগেও বলেছি, তাও ছোট করে বললে দেখেন আমাদের দেশের চুক্তি নিয়ে তো অনেক কথা আছে, এবং এর আগেও আমরা জানি যে আমাদের দেশে যে চুক্তিগুলো হয়েছে এগুলো ওপেন করা হতো না, এখনো পর্যন্ত বহু চুক্তি আমরা জানি না, পার্লামেন্টে কখনো এটা আলোচনা হয় নাই। এইবারও আমরা যে ঐক্যমত্যের আলোচনাগুলো করলাম তাতে আগামীতে যে কোনো চুক্তির বিষয়ে যাতে পার্লামেন্টে আলোচনা করে এবং দেশের স্বার্থ রক্ষা হয় সেটা আলোচনায় আমরা আসছি। কিন্তু এই আলোচনা কার্যকরী হবে কিনা এটা বলা যায় না, কারণ এই যে আমরা চুক্তি যারা করে তারা বলে ওই দেশ না বললে কিছু বলতে পারি না, আর এটা কেনা জানে। আর বিশেষ করে যে চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে আমেরিকার বিষয়টা, আমাদের যে রাষ্ট্রদূত এই দেশে আসছে এটা তো এখন ওপেন, এটা আগেরও আমি পুরনো কথা বলছি, ভূরাজনৈতিক কারণে সব দেশই তার আধিপত্য বিস্তার করতে চায়, আমেরিকান আধিপত্য ভিন্নভাবে তো করতে চায় আমরা জানি, এবং এই অঞ্চলে তাদের যে সব কারণে, এবং এই অ্যাম্বাসিডার তো এখানে ওত নেই আসছে কি করবে না করবে, যার জন্য দেখলেন আর একটা সমস্ত অ্যাম্বাসেডরদেরই ওত নিতে হয় না, সেটা আমি সবটা জানি না, কিন্তু আমি বলছি যেটা ওপেন হয়েছে আমি সেটা বলছি, এবং এই অঞ্চলে কি করবে, অন্যদের অধিকার খর্ব করবে, ডট এত ওপেন অন্যটা আমার জানা নেই, আপনার জানা থাকলে তখন আপনি বলেন। যার জন্য আমি দেখলাম যে অন্য দেশের রাষ্ট্রদূতরা আজকে বলার সাহস পাচ্ছে, আমি এটা বলবো যে বাংলাদেশের তৃতীয় পক্ষের কিছু দেখতে চাই না, একটা রাষ্ট্রদূত কিছু বললে তারাও তার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, এটা দেখেছেন। আমি সে আলোচনাটা হয়তো আর একটু ডিফারেন্ট টাইপের, কিন্তু এই জায়গাটায় আমরা দেখি যে এই বাণিজ্য চুক্তির নামে যে চুক্তিটা করলো এই পর্যন্ত আমার জানা মতে আমাদের কোনো ইকোনমিস্ট বা অন্যরা এইটার বাংলাদেশের স্বার্থ রক্ষিত হচ্ছে এরকম কোনো কথা কেউ বলে নাই, বরঞ্চ শেষে সফট্র বলেছে যে শেষ যেটা করলো এটা না করেই আরও নির্বাচিত সরকারের জন্য রাখতে পারত, নির্বাচিত সরকার জনগণের সাথে কথা বলে তার কাজটা করতে পারত, এটাই। তখন এই আলোচনা অবশ্যই এরকম আসছিল যে নির্বাচিত সরকার আসলে যাতে এটা থেকে পিছিয়ে না যেতে পারে, যার জন্য করা হলো। এবং এই লিঙ্ক আপটা দেখেন যে আমাদের আগে পররাষ্ট্র না কি প্রতিরক্ষা এই ভদ্রলোককে নেওয়ার ব্যাপারে আপনি এটা দুইটা নৈতিকতার কথা চিন্তা করেন। প্রথম হচ্ছে যে সরকার আগে ছিল ইন্টারিম সরকার, তার কাউকে এখানে তো নেওয়াটা যথাযথ না। তারপরে তার বিরুদ্ধে আমরা সবাই মিলে বলেছি, বিএনপিও তো বলেছে, এই জায়গায় নেওয়া হলো। এবং অনেকে যেটা বলে যে নানা সময় এই সমস্ত শুধুমাত্র ক্ষমতাশ্রয়ী রাজনৈতিক দলগুলো তারা এখানে ভাগ বাটোয়ারা করে নিজেদের ক্ষমতা টিকার স্বার্থে বা ক্ষমতা আসার স্বার্থে এইগুলো দিতে হয়, কারণ আমাদের নির্বাচন নিয়েও কিন্তু নতুন নতুন তথ্য বেরোচ্ছে, এগুলো আমরা আগামীতে হয়তো আরও জিনিসগুলো সামনে আসবে। তা সেই জায়গায় এই ভদ্রলোককে নিশ্চয়ই নির্বাচন নিয়ে এর ম্যানিপুলেশন নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে, আমি সেটা বলছি আরো সুনির্দিষ্ট করে যখন তথ্যপত্র আসবে তখন আরো জিনিস দেখতে পারে। পরাজিত শক্তির এগুলো হয়েছে তো না, পরাজিত শক্তি না, সরকারে যারা জিতছে তারাও বলছে ম্যানিপুলেশনের কথা, পরাজিতরাও বলছে। ম্যানিপুলেশনের মাত্রাটা কি সেটা অন্য আলোচনা, আমরা সেটা 18-র মতো ম্যানিপুলেশন হয়েছে সেটা তো বলছি না, কিন্তু ম্যানিপুলেশন যে নানাভাবে হয়েছে সেটা আমি বলছি কি ম্যানিপুলেশন করার ক্ষেত্রেও যেটা থাকে ক্ষমতায় কে আসতেছে তার ঘাড়ে ভর করে কি করা যায়। তো এই যে উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হলো এইটা তো আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা বিএনপি যথাযথ করেনি, এবং আমি তো মনে করি যে এই ভদ্রলোকেরই উচিত এইখান থেকে নিজেই বিদায়ী হয়ে যাওয়া, কারণ তাই না হলে এই যে ক্ষতটা রেখে বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষিত হবে এইটা কিন্তু
মানে রক্ষিত হবে বলে আমরা কিছুই দেখছি না, বরঞ্চ এখানে আমেরিকার ডোমিনেশন অনেক বেশি বাড়বে। আর আমেরিকা ন্যাচারাল, তার ডোমিনেশনের ক্ষেত্রে এখানে ভাগাভাগি করে করবে, ভারতের সাথে অমুকের সাথে করিডোরেই কাজটা করবে। তার মানে যে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি রেখে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে আমরা আগানোর যে কথাটা বলে আসছি, এবং এইবারের গণ অভ্যুত্থানের পরে দেখেন অনেক কিছুর বাইরে আমি বলবো যে এই পজিটিভ কাজটা, যে বাংলাদেশের মানুষ নিজের কণ্ঠকে সোচ্চার করে নিজের দেশের স্বার্থর কথাটা কিন্তু জোরালোভাবে সামনে আসছে, সেইটাও ভবিষ্যতে একটু পিছিয়ে যাবে কিনা এই লোক যদি পররাষ্ট্রমন্ত্রী থাকে সেইটা দেখার ব্যাপার। সুতরাং হয় তাকে বিএনপির মানে নির্বাচিতদের দায়িত্ব তাকে সরিয়ে দেওয়া, অথবা নিজে থেকেই এত সমালোচনার মুখে তাকে সরে যাওয়াটাই উচিত দেশের স্বার্থে, এটা আমার মনে হয় আর কি। জি, গোলাম মাওলা রনি, আমরা আপনার কাছে কথা বলছিলাম আপনার সাথে চাঁদা নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন দেশে মব কালচারের দিন শেষ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্ব পাবে এখন থেকে, সড়ক অবরোধ করে কেউ কোনো আন্দোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো উনি ঠিক, এটা নিয়ে আমার কিছু বলার দরকার নেই, বিকজ সালাউদ্দিন সাহেব এখন সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর যেটা বলেছেন একেবারে স্পষ্ট বাংলায় বলেছেন, ইংরেজিতে বলে আমি অনুবাদ করে দিতে পারতাম, কাজে ওনার এই বক্তব্য নিয়ে নতুন কিছু বলার দরকার নেই। আমি বরং প্রিন্স ভাই যে খলিলুর রহমান সাহেব সম্পর্কে যে কথাগুলো বললেন, আমি সাধারণত জনাব রহিম হোসেন প্রিন্সের সাথে দ্বিমত পোষণ করি না, কিন্তু আজকে তার চেহারা টেহারা দেখে মনে হচ্ছে তার মেজাজটা খুব গরম, এবং কেন যে খলিলুর রহমানের সাথে তার এত রাগ আমি এটা বুঝলাম না। এই জন্য আমি, সে যখন তার বিপক্ষে, আমেরিকার স্বার্থ রক্ষাকারী বলে রাগটা বেশি হয়, সে যখন বলতেছিল আমি তখন তার পক্ষে, মানে খলিলুর রহমান সাহেবের পক্ষে কিছু বলার জন্য মানে যুক্তি খুঁজতেছিলাম। আর আমার অভ্যাস হলো আমি সবসময় যে মানুষ বিপদে থাকে তার পক্ষে একটু অবস্থান নেই, আর যখন এখানে যেহেতু সে প্রেজেন্ট নেই তার পক্ষে বলি। প্রথম কারণ হলো যে বিএনপি তাকে নিয়ে, রাষ্ট্রপতির জন্য নেন। হ্যাঁ নেব, একটু পরের দফে রাষ্ট্রপতি নেব, যেহেতু আপনি বললেন অনুমতি দিলেন আমি নেব। এখন খলিলুর রহমান সাহেবকে সিলেক্ট করা বিএনপির ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ডিসিশন। আমি এর জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই। কেন? প্রথম কারণ হলো যে আমাদের দেশের যে লোকগুলো অন অ্যাভারেজে আমাদের গায়ের রং এই গোলাম মোল্লা রনির মতো, আসাদুজ্জামান রিফনের মতো, সাদা হইলে বড় জোর শামা ওবায়দের মতো, এরকম আর কি গায়ের রং। কিন্তু খলিলুর রহমান ইজ এক্সট্রাঅর্ডিনারি, জাস্ট লাইক তার গায়ের রংটা পশ্চিমাদের মতো। তো এই জন্য আমাদের দেশে কোনো মানুষ পশ্চিমা দেশে গেলে, হ্যাঁ একদম টকটকে সাদা, আপনাকে দেখে মনে হবে ভালো করে দেখি নাই তো কখনো দেখতে হবে, আমেরিকান স্কিন। তো যার জন্য আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পশ্চিমে গেলে ওই তাদেরকে একটা কালার ডিফারেন্সে ফেলা হয়। খলিলুর রহমান সাহেবকে সেখানে ফেলানোর সম্ভব নয়, তাকে দেখে মনে হবে জাস্ট লাইক আমেরিকান। হি ইজ দ্য ম্যান, হি হ্যাজ টু নেম, রজার রহমান অ্যান্ড খলিলুর রহমান, একই সাথে দুটো নাম। বাংলাদেশে কোনো মানুষের এত সুন্দর একই সাথে দুটো নাম নেই। হি ইজ দ্য ম্যান, শহীদ প্রেসিডেন্ট, হ্যাঁ না, কিন্তু দুটো নাম কন্টেম্পোরারি, দুটোই জনপ্রিয়। আমেরিকাতে রজা রহমান, বাংলাদেশে খলিলুর রহমান, এবং দুটোই বিখ্যাত। আমেরিকাতে রজা রহমান বলার সাথে সাথে ওখানকার সবাই চিনবে, আর বাংলাদেশে খলিলুর রহমানের গত 17 মাসে তাকে এমনভাবে সবাই চিনছে, রোহিঙ্গা থেকে শুরু করে সবাই। তো যার জন্য হি ইজ এ ফেমাস ম্যান। বিএনপি কেন এরকম একজন লোককে নেবে না? এরপরে সে যখন ইংরেজিতে কথা বলে, অসাধারণ ইংরেজি, তারপর তিনি যখন আবার বাংলায় কথা বলেন তাও দেখলাম নির্ভুল, দুর্দান্ত বাংলা জানে। তার যার জন্য এই দুটো যোগ্যতা সাধারণত আমাদের দেশে থাকে না। ইংরেজি ভালো বলে, বাংলা বলে নোয়াখালী ভাষায়, আবার বাংলা বলে নোয়াখালী ভাষায়, আবার ইংরেজিতে ফটার করে বরিশালের ভাষায় ইংরেজি বলে, একটা প্রবলেম আছে। কিন্তু সেই দিকে হিজ এ ম্যান, একসাথে সবগুলো কাজ করতে পারে। এরপরে বিএনপির সঙ্গে তার একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জমানাতে প্রথম যে বিসিএস হলো, সেখানে 1600 নম্বরের সবচেয়ে টাফ পরীক্ষা হয়েছিল বিসিএস, এবং ওই পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছিলেন মেধার দিক থেকে। অনেক স্টাডি করছে, হ্যাঁ সে ফার্স্ট হয়েছিলেন, তো সেটা আসছে, সে প্রথম হয়েছিলেন। তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় তার ক্যারিয়ার শুরু। এরপরে এই পুরো সময়টা তিনি আমেরিকা থেকে শুরু করে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সারা দুনিয়া ভেজে খেয়েছেন। তো এখন সেই রকম একজন মানুষ, আমি তো মনে করি ওনাকে যদি আওয়ামী লীগ পেতো, আওয়ামী লীগও পররাষ্ট্রমন্ত্রী বানাতো। ওনাকে যদি জামাত পাইতো, মাই গড, হ্যাঁ তাকে প্রেসিডেন্ট বানাতো। তো যার জন্য আমি মনে করি যে এটা তার একটা স্মার্ট ডিসিশন। আর তিনি খুব বিনয়ের সাথে বলছেন, ভাইরে আমি তো নিজে নিজে আসি নাই, আমি তো নিজে নিজে আসি নাই। তো এখন যে লোক নিজে আসে নাই, সে যদি ইচ্ছা করতো, আমরা তো মানে আমাকে একজন লোককে আমি দুষ্টমি করে বললাম যে ভাই আপনার নাম তো উচ্চ কক্ষে আপনার নাম শোনা যাচ্ছে, এবং জামাতের লোক, মানে লোক বিএনপির লোক, কিন্তু বিএনপি মনোনয়ন পায় নাই। তো মন টন খুব খারাপ। তা আমি দুষ্টামি করে বললাম যে ভাই আপনার তো নাম
উচ্চ মানে কক্ষে, আপনার দলের লোক সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ যাও এখন না, আমার মানে দলের আপনার দলের লোক মানে বিএনপির লোক। বিএনপির লোক, তো এখন বললাম যে উচ্চ কক্ষে আপনার জোর নাম করে এটা বানাচ্ছেন। যাক, সেটা তাহলে তো বিএনপিতে যোগদান করছেন না উনি। উচ্চ কক্ষে আপনার নাম শোনা যাচ্ছে, সে তো মহা খুশি, তার মুখে পূর্ণিমার চাঁদের একটা আভা। তারপর শেষে আমি বললাম যে বিএনপি থেকে না জামাত আপনাকে নিয়ে বিবেচনা করবে, বিকজ ইউ আর টু স্মার্ট, সুন্দরভাবে কথা বলেন। কই তাই নাকি? তাই নাকি? তো ক্ষমতা এমন একটা জিনিস যে জামাত বিবেচনা করতেছে তাকে উচ্চ কক্ষে সদস্য করার জন্য, সে তার জাতপাত অথচ বলে, বিএনপির লোক। অথচ বিএনপির লোক এবং নমিনেশন প্রত্যাশী ছিল। তো তাই যদি হয় সেক্ষেত্রে আপনি রজার রহমান, আপনার অফার টফার দেয়নি তো? না আমাকে এখন সেই অফার সফার দেয় নাই, সেই অবস্থা হয় নাই। আমার দিলে কি করতো সেটা পরে দেখা যাবে, আমি আপনারা ছাড়া যাইতাম না কোথাও আর কি। তো যাও, এখন সেই খলিলুর রহমান সাহেব হি ইজ দ্য ম্যান যাকে আহ্বান করে আনা হয়েছে। বিএনপি এনেছে, অথবা আমেরিকা এনেছে, অথবা ভারত এনেছে, অথবা আওয়ামী লীগ বলেছে উই হ্যাভ দ্য গ্রিন সিগন্যাল, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির যেটা বন্ধন, এই বন্ধনের একটা সেতু বন্ধন তৈরি করেছে। তো এইরকম একটা মানুষ বাংলাদেশে 100 বছরে একজন জন্মায়। আমরা এরকম একটা মানুষকে পেয়েছি, শুধুমাত্র প্রিন্স ভাইয়ের মতো মানুষ যারা আছে অলক্ষণে, তারাই এই সমস্ত মানুষকে সে নেতিবাচক কথা বলতে পারে। আমি পারবো না, বাবা, করিডোরটা উনি করতে পারলো না, এই সুযোগে করতে পারবে না, না। আমি খলিলুর রহমান সাহেবের বিরুদ্ধে কোনো কথা ঠিক আছে। এই প্রশ্ন তো আপনার করি না, আপনি কেন এখানে মানে এই প্রশ্নে গেলেন? আমি তো বলছি মব কালচারের বিষয়। না, মব কালচার না, আমার বক্তব্য বলবো যে একজন সম্মানিত মানুষ, বাংলাদেশের একজন অবিসংবাদিত এরকম একজন রত্ন, সেই একজন রত্ন উপরে জেমস, তার উপরে আপনি আলকাতরা মেরে দিবেন, আর আমি একজন দেশপ্রেমিক মানুষ এটা বসে বসে সহ্য করব। লেখাপড়া করলাম কি জন্য? ভদ্রলোককে মানে জ্ঞানের মানে মর্যাদা দেওয়ার জন্য, জ্ঞানী লোককে সম্মান করার জন্য। আমি তো এমনি এমনি লেখাপড়া করি না, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। তো আজকে সেটার শুকরিয়া আদায় করলাম যে এই যে প্রিন্স ভাইয়ের মতো আমার খুব বন্ধু মানুষ, বিভিন্ন রকম বন্ধু মানুষ, আমরা টকশো করতে করতে আমাদের এমন বন্ধুত্ব, আমার সাথে সে টকশো করতে আসলে ভাবি পর্যন্ত খুশি হয়ে যায় যে আজকে, হ্যাঁ ভাবি খুশি হয়েছে, দিস ইজ ফ্যাক্ট, জিজ্ঞেস করে দেখেন যে। এবং মানে আমার সাথে এরকম অনেক লোক আছে যে তো যারা ওই টকশোতে আসতে দেরি করে, তো যখন জানে গোলাম মোল্লা রনির সাথে টকশো, তার স্ত্রী বলে তাড়াতাড়ি যাও। তো এইরকম সম্পর্ক না, হ্যাঁ হ্যাঁ, না বাসায় ভাই গেলে দাওয়াত করে কি খাবার কল্পনাই করতে পারে না। আমি আজকের এই দিনে আমি সেই প্রিন্স ভাইয়ের বিরুদ্ধে কথা বলছি। আপনি বুঝেন যে আমার নীতি নৈতিকতাটা কোন জায়গাটাতে। হ্যাঁ, এখন ইট ইজ এক্সট্রিম। তাহলে ওই যে করিডোর টরিডোর যেগুলো করতে চেয়েছিল সেইগুলো যদি এইবারে পেরে যায়, তাহলে নিশ্চয়ই আপনিও খুশি হবেন নাকি? ওটা যদি কিন্তু মানে সেটা করে না, করবে। আচ্ছা ঠিক আছে, সেটা করে নাই। এখন যদি তো আমাদের হ্যাঁ, ভিন্ন আন্দোলনের প্রস্তুতি মানে নিতে হবে। আপনার সে কথা এত শোনার পরে মনে হলো। ডিপ্লোম্যাটিক, সে ঠিক এত আছে, কোনো ডিপ্লোম্যাটিক, অসুবিধা নেই। সে উভয় পক্ষকে লোভ দেখিয়েছে। তারপরে সে সুন্দরভাবে আপনি মানে আমেরিকাকে 17 মাসে কলা দেখিয়ে অনেক কিছু করেছে। আপনি দেখেন এই যে আপনি যে চুক্তির কথাটা বললেন, সেই চুক্তির কথা দেন, সেই চুক্তিটা বেসিক্যালি যদি দায়ী হয় আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করবেন। আপনি তো একা খলিলুর রহমান সাহেব দায়ী করতে পারেন না, তাই না? তো খলিলুর রহমান সাহেব যদি এত দায়ী হতেন, বিএনপিতে এত বোকা দল না, সে তাকে কেন নিল? তো যার জন্য এখানে অনেক কিছু আছে। আমরা যদি পারি তো আমরা তারেক রহমান সাহেবকে সমালোচনা করি যে কেন তিনি নিয়েছেন। এই বেচারা, তাকে ডেকে আনা হয়েছে। একই অবস্থা রবিউল সাহেবকে আমরা অনেক সমালোচনা করি। রবিউল সাহেবের কী দোষ বলেন তো? তাকে বানানো হয়েছে, সে হয়েছে। তো এই জন্য আর কি অবস্থা। যার জন্য যে কোনো খালি টেলিভিশন থাকলে বা ডাকলে আমাদের ডাকলেই কথা বলা উচিত না। আমাদের বিচার বিশ্লেষণ বিবেক সব কিছু এটা জাস্টিস থাকে, যে পাবলিক পার্লামেন্ট, যেন তেন কথা বলা যাবে। অধ্যাপক আমরা আলোচনা একটু ভিন্ন দিকে নিতে চাই। ঠিক আছে, জি, আলোচনা একটু ভিন্ন দিকে নিতে চাই। আমরা এর আগে আপনার সাথে কথা বলছিলাম স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে। আপনি ঠিক শেষ মুহূর্তে বলছিলেন যে যদি এটা দীর্ঘ হয় মেয়াদকালটা, তাহলে কিন্তু জনমনে প্রশ্নটা দেখা দেবে। তো দীর্ঘ হওয়ার কোনো শঙ্কা আছে কিনা, এখন এই আলোচনা করা রিলেভেন্ট কিনা সেটা বুঝতে না, এখনই এই আলোচনা করার আমি কোনো রিলেভেন্স দেখি না। এটা এট দ্য এন্ড অফ দ্য ডে ডিপেন্ড করবে সরকারের উপরে। আর আমরা যেটা দেখলাম, রিপোর্ট মেটের কথা বললেন, এর আগে আমরা দেখেছি যে সরকারি কর্মকর্তা বা বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হয়, কিন্তু রাজনীতিবিদ কিন্তু এখানে আসাটা এটা কিন্তু সিগনিফিকেন্ট একটা ঘটনা না। মানে সেটা তো একটা ইস্যু, মানে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাও তো ঠিক যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী তো একটা বক্তব্য দিয়েছে, এবং আমরা
বেশ কয়েকটা জায়গা থেকে শুনছি যে ঈদের পরপর হচ্ছে গিয়ে হবে। সো উই হ্যাভ টু সি দ্যাট সেটা হয় কিনা। যদি না হয় তাহলে তো যে কনসার্নটা আছে সেই কনসার্নটা থাকবে। আমি যেটা বললাম যে স্থানীয় সরকার পর্যায়ে আপনার তো ইলেক্টেড জনপ্রতিনিধি লাগবে, ইলেক্টেড জনপ্রতিনিধি ছাড়া তো হচ্ছে কি আপনি কাজটা করতে পারবেন না। এবং অ্যাট দ্য সেম টাইম এখানে জবাবদিহিতার প্রশ্ন, সো জবাবদিহিতাটা কে কার কাছে সে করছে সেইটা। এবং মোর ইম্পর্টেন্টলি আপনি তো হচ্ছে গিয়ে যখন স্থানীয় সরকার, মানে স্থানীয় সরকার নিয়ে আমাদের বেশ কয়েকটা অলরেডি এগ্রিমেন্ট আছে। আপনি জুলাই সনদে বলেন বা যেভাবেই বলেন না কেন, বা হচ্ছে গিয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বেশ কিছু ডিসিশন অলরেডি আছে। সো স্থানীয় সরকার ঠিক কীভাবে ফাংশন করবে, ঠিকঠাক মতো ফাংশন করবে কিনা, সেটা ইলেকটোরাল প্রসেস কী হবে না হবে, অল অফ দ্য থিংস দ্যাট উই আর অ্যাকচুয়ালি ওয়েটিং টু সি দ্যাট হাউ এই জিনিসপত্রগুলো কীভাবে কাজ করে। সো যখন বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন হবে, তখন হচ্ছে কি আমরা অবশ্যই সেটার জন্য ওয়েট করছি। এবং যদি সেইটা নিয়ে টালবাহানা হয়, তাহলে যেটা বললাম যে বিএনপি আসছে ভালো আছে, বাট বিএনপির জন্য তো অনেকগুলো চ্যালেঞ্জ একই সাথে ওয়েট করছে। দেখেন, একটা জিনিস একটু মাথায় রাখা দরকার যে বিএনপি যেমন ক্ষমতায় এসেছে, সো বিএনপির একটা, আমি বলবো যে হচ্ছে কি একটা কাইন্ড অফ সতর্কতার একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে আমরা গত 17 বছর যে একটা অথরিটেরিয়ান সরকার দেখেছি, সেইটার যে অভিজ্ঞতা এবং তার ইনস্টিটিউশনকে ক্যাপচার করার, ইনস্টিটিউশনকে গ্রাস করার যেই টেন্ডেন্সি আমরা এটা দেখেছি, বিএনপির কার্যক্রম যখন আমরা দেখব ব্যাক ইন দ্য মাইন্ড, ওই স্মৃতিটা হচ্ছে আমাদের সবসময়ই থাকবে। সো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট বিএনপি সবসময়ই একটু এক্সট্রা একটা হচ্ছে গিয়ে নজরদারির মধ্য দিয়ে থাকবে। সো দ্য মোমেন্ট বিএনপি কোনো ধরনের ইন্ডিকেশন দেখাবে কোনো একটা ইনস্টিটিউশন ক্যাপচার করার জন্য, কোনো একটা জায়গায় হচ্ছে গিয়ে আপনার পার্টিজান কন্ট্রোলটাকে এনশিওর করার জন্য, ব্যাক ইন দ্য মাইন্ড কিন্তু হচ্ছে গিয়ে সেই স্মৃতিটা সবারই চলে আসবে। সো ইভেন দো এটার হচ্ছে গিয়ে আপনার যদি ইন দ্য লং রান সেটা যদি কন্টিনিউ নাও করে, তারপরেও হচ্ছে গিয়ে সেই ধরনের একটা মনিটরিংয়ের মধ্যে দিয়ে বিএনপিকে যেতে হবে। সো সেইটার ব্যাপারে আমার ধারণা বিএনপি শুরু থেকেই হচ্ছে গিয়ে সতর্কতা অবলম্বন করা দরকার। সেটা স্থানীয় সরকার হোক, সেটা চাঁদাবাজ কেন্দ্রিক যে আলাপ আলোচনা হচ্ছে সেটা হোক, সেটা হচ্ছে গিয়ে আমি সংস্কার কি করব না সেইটা হোক। কারণ প্রত্যেকটা জায়গায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিটারমাইন করবে যে বিএনপি কি আপনার বিগত সরকারের মতো আচরণ করবে, নাকি হচ্ছে গিয়ে আমরা পলিটিক্সে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ দেখতে পাবো। সো এইখানে কিন্তু বিএনপির জন্য আপনার ইভালুয়েশনের ক্রাইটেরিয়াটা বাকিদের থেকে একটু উপরে, সেই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে বিএনপি শুরু করছে। এক্সপেকটেশনটা অনেক হাই। সো এইটা একদিকে বিএনপির জন্য যেমন সুবিধা, তার অ্যাপ্রুভাল রেট অনেক হাই, আবার এটা বিএনপির জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ, কারণ মানুষ সবসময়ই হচ্ছে গিয়ে ওইভাবে বিএনপির কার্যক্রমকে, আচার আচরণকে, বক্তব্যকে বিচার করবে। এবং সেইটা আমার ধারণা হচ্ছে গিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে জাস্ট ছোট্ট করে আমি কয়েকটা জিনিস বলতে চাই যে বিএনপির, আমরা রবিউল সাহেবের বক্তব্য নিয়ে কথাবার্তা বলছি, আমার মনে হয় যে দেয়ার আর আদার থিংস উই নিড টু ফোকাস অন। দেখুন, আমাদের মনে বিএনপির অনেক মন্ত্রী যারা আছেন তাদেরকে একটা জিনিস মাথায় রাখা উচিত, আপনি যখন মন্ত্রণালয় চালাবেন, সেই মন্ত্রণালয়টা সবসময় পপুলিস্ট ওয়েতে বা পপুলিস্ট পলিসি নিয়ে হবে না। শিক্ষামন্ত্রীর যেমন ধরেন অনেক ভালো কাজ আছে, কালকে ওনার বক্তব্য আছে, এভরিথিং ইজ গুড, বাট এই যে কিশোরকেও কাউকে হচ্ছে গিয়ে পাওয়া গেলে, তাকে হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে পাওয়া গেলে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। এবং আজকে আমরা দেখছি হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায়, কোথায়, ধানমন্ডিতে, তারপরে হচ্ছে গিয়ে ইভেন ঢাকা ইউনিভার্সিটি ইসেতেও, যে পুলিশ যেইভাবে হচ্ছে গিয়ে, এটা তো ইন্ডিভিজুয়াল রাইটসের ভায়োলেশন। বিএনপি টেক্স প্রাইড, এবং বিএনপিকে আমরাও যে কারণে টেক্স প্রাইড অন দ্য প্রিন্সিপাল দ্যাট ইটস আ পার্টি অফ লিবারাল ডেমোক্রেসি। যদি সেটাই সত্যি হয়, লিবারাল ডেমোক্রেটিক প্রিন্সিপালে যদি কোনো পলিটিক্যাল পার্টি বিশ্বাস হয়, তাহলে ইন্ডিভিজুয়াল সিটিজেনের রাইটসকে অ্যাকনলেজ করা, সেইটা মেনে চলা এবং হচ্ছে গিয়ে সেটার প্রতি সম্মান দেখানো, এই প্রিন্সিপাল এবং আমি লিবারাল ডেমোক্রেসি, এই দুইটা জিনিস এক পাশাপাশি চলতে হবে। আপনি একটাকে বিয়োগ করে আরেকটা করতে পারবেন না। সো কোনো মন্ত্রী যখন এরকম কোনো একটা সিদ্ধান্ত নেন বা এরকম কোনো কিছু বলেন বা সেটার ইমপ্লিমেন্টেশনের ঘটনা যখন ঘটে, সেটা কোনোভাবেই কোনো রাষ্ট্রে ইন্ডিভিজুয়াল রাইটসের সাথে যায় না, সেটা কোনোভাবেই কোনো ধরনের লিবারাল ডেমোক্রেটিক প্রিন্সিপালের সাথে যায় না। এবং উনি বা বিষয়টা যদি এরকম থাকে যে রাইটসের বিষয় পরে আমি আগে হচ্ছে ব্যবস্থা নিয়ে নিই, এইভাবে রুল অফ ল এস্টাবলিশ হয় না। সো এই ধরনের কিছু জিনিসপত্র, মানে রবিউল সাহেবের একটা মন্তব্যের চাইতে এটা একটা রেটরিক, সেটা কি কাজ হচ্ছে সেটা অনুযায়ী সেটা কতখানি ভয়াবহতা সেটা আমরা বিচার বিবেচনা করব। এবং যদি দেখি যে উনি সমঝোতা বলতে আসলে যেটা বুঝিয়েছেন সেটা সেইভাবে চলছে, সেটা প্রচণ্ড সমালোচনার মধ্যে পড়বে। কিন্তু
যে অ্যাকশনটা অলরেডি নেওয়া হচ্ছে সেই অ্যাকশনটা আমার মতে আরও বেশি ক্ষতিকর। এবং যেটা আমি বললাম যে কোনো মন্ত্রীকে রেভলিউশন ক্যানট বি টুইটেড, এটা যেমন সত্যি, গভর্নেন্স ক্যানট বি ফেসবুক। আপনি ফেসবুকের মাধ্যমে বা পপুলার একটা ইস্যু করে আপনি হচ্ছে গিয়ে শাসন কার্য পরিচালনা করতে পারবেন না। এটা যত দ্রুত মন্ত্রীরা বুঝবেন তত দ্রুত, কারণ আগের আমলেও, এই অন্তর্বর্তী সরকারের আমলেও কিন্তু আমরা এই ফেসবুকের মাধ্যমে হচ্ছে গভর্নেন্সটা দেখেছি, সেটার ফল খুব একটা ভালো হয়নি। সো সেই একই জিনিস যদি আমরা করি তাহলে একদিকে আমি বলবো যে হচ্ছে আমি বিষয়ে বন্ধ করব, আরেকদিকে হচ্ছে আমি পপুলিস্ট জিনিসপত্রকে প্রমোট করে যাব। দুইটা জিনিস পাশাপাশি চলতে পারে না। জি, ডক্টর আসুজ্জামান রিপন, 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, বেশ কিছু চ্যালেঞ্জের কথা আমাদের অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান বলছিলেন। আপনার দৃষ্টিতে আপনার দলের মানে শুরুর দিকের চ্যালেঞ্জগুলি কী? ধন্যবাদ আপনাকে। তার আগে আমি একটু আবার গোলাম মোল্লা রনি ডক্টর খলিল সম্পর্কে বলেছেন, আমার আপনি আবার এই বিষয়ে কথা না আমি বলবেন? ডক্টর খলিল সম্পর্কে বলতে চাই। আমার হাতে সময় নেই কিন্তু। না আমি একটু বলতে চাই, কারণে সেটা হচ্ছে খুব দরকার। ডক্টর খলিল আগের মানে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি উনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, একই সাথে আরও কতগুলো দায়িত্ব তিনি পালন করেছেন, সব পদগুলো আমার মনে নাই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেকগুলো চুক্তি বাংলাদেশের হয়েছে। উনি ডক্টর খলিলের পারফরমেন্স, তার ক্যাপাবিলিটি সম্পর্কে অনেক ইতিবাচক প্রশংসা করেছেন। তো ওইগুলোকে আমি খুব মাথায় রেখে যদি বলি, বিষয়টা হচ্ছে ইতিমধ্যে আমরা ধরুন যখন ইন্ডিয়ার উপরে অনেক বেশি রেটে ট্যাক্স ইম্পোজ করছিল আমেরিকা, অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ যখন 19% আসলো, 19% যখন আসলো, তখন অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে যে অ্যাটলিস্ট মানে একবার একটা খাড়ার ঘা থেকে কিছুটা বাঁচা গেছে। মানে এটা তার একটা মানে ভালো পারফরমেন্স হিসেবে, মানে তার নেগোসিয়েশন স্কিল পারফরমেন্স নিয়ে আলোচিত হচ্ছিল। এখন আবার মার্কিন যুক্তরাষ্ট্রের টপ কোর্ট, সুপ্রিম কোর্ট একটা রুল দিয়েছে, বলেছে যে না, এটা ট্রাম্প ক্যানট ডু লাইক দিস, এটা করতে পারে না। এটার একটা অভিজ্ঞতা আছে, মানে আমি বাংলা যদি বলি ইম্প্যাক্ট, প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট শব্দটা বোধ হয় খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এখন আমি তো 19% করে আসছি চুক্তি, মানে আমার দেশ, তখনকার জন্য দ্যাট ওয়াজ এ স্মার্ট মুভ, আই মাস্ট সে। অন্তর্বর্তীকালীন সরকার ওই মুভটা স্মার্ট মুভ ছিল, অন্যান্য দেশের তুলনায় আমাদের মানে ট্যাক্স রেটটা কম থাকায়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যখন এটাকে মানে বলছে না, এটা কারেক্ট না, কোর্ট যখন বলছে এটা কারেক্ট ঠিক করেন ট্রাম্প, এখন তো ন্যাচারালি আপনার মানে এটা শুল্ক হারটা কমে যাবে। তো শুল্ক হারটা কমে গেলে, আমি তো অলরেডি চুক্তি করে বসছি, আই হ্যাভ এ কন্ট্যাক্ট উইথ ইউনাইটেড স্টেটস। আমি বলেছি তার থেকে আমি তুলা আনবো, তার কাছে আমি সয়াবিন আনবো, এটা আনবো, ওইটা আনবো, ইত্যাদি ইত্যাদি। নন ডিসক্লোজার, হ্যাঁ রাইট, আমি অনেক কিছু তাকে বলেছি, বা এনডিএ যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমাকে তো এরকম একজন মানে পররাষ্ট্রমন্ত্রী লাগবে যাকে দিয়ে আমি এটাকে রিভার্স করতে পারি অথবা ইমপ্রুভ করতে পারি। সুতরাং আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট যেটা মানে প্রিন্স যেটা বলেছেন, সেটা হচ্ছে যে না, এটা বিএনপির মানে করাটা ঠিক ছিল না। আমি মনে করি যে আপনার এই মুহূর্তে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্র যে নতুন মানে ওদের আদালত যে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তটা যদি আমাদের দেশের জন্য যদি উপকার বয়ে আনতে চাই, তাহলে আমাদের এই ইতিমধ্যে মানে ইয়েগুলো যে চুক্তিটা আমরা এক্সিকিউট করেছি, সেই চুক্তিটাকে রিভার্স করতে হবে, কারেক্ট করতে হবে, সোজা কথা। এই কারেকশন প্রসিডিউরের জন্য আমার একজন এক্সপেরিয়েন্স লোক দরকার, যিনি ওই আগের চুক্তিতে নেগোসিয়েশনে ছিলেন। তো নতুন XYZ আমি বা উনি, আমরা যে আবার নতুন করে শুরু করতে পারবো না, ডিফিকাল্ট হবে এভিনিউগুলো ফাইন্ড আউট করা। সেজন্য আমি মনে করি ডক্টর খলিলকে ফরেন মিনিস্টার হিসেবে বিএনপি গভর্নমেন্ট তাকে যে বেছে নিয়েছেন, আমি মনে করি সেটা অত্যন্ত বুদ্ধিমত্তার কাজ হয়েছে দেশের স্বার্থে। হ্যাঁ, তা না হলে আমরা যদি অন্য কাউকে যদি আমরা এনগেজ করতাম, অফকোর্স আমাদের দলের মধ্যে মানে 49 জন মন্ত্রীর মধ্যে নিশ্চয়ই আমাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো লোকের আরও মানে অন্তত মিনিমাম 1 খালি লোক ছিল, আমরা তাদের বানাতে পারতাম। কিন্তু আমি মনে করি তাদের মধ্যে ডক্টর খলিলকে বানানোটাই এই মুহূর্তে সময়ের প্রয়োজন বা সময়ের দাবি ছিল। হোয়াট এভার, আমার এই প্রসঙ্গটা শেষ। আমি বোধহয় মানে আমাদের দলের অবস্থানটা মোটামুটি আপনাকে ব্যাখ্যা করতে পেরেছি।
এখন আপনার অফকোর্স বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে একটা নির্বাচন হয়েছে পার্লামেন্টে, মানে আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি যে নতুন চ্যালেঞ্জগুলো কি। আমাদের তো অনেকগুলো চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা আমি এক্সপেক্ট করেছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির সামনে যখন দায়িত্ব নিলেন তখন এটা বলা উচিত ছিল এই দেশটাকে কিভাবে শেখ হাসিনার গভর্নমেন্ট কীভাবে ঝাঁঝরা করে দিয়ে গেছে। আমাদের দেশটার তো ইকোনমি বলে কিছু নাই, শিল্প কলকারখানা হয় নাই, বিনিয়োগ হয় নাই, এলসি হয় নাই, নানান কিছু না হওয়ার কারণে আমাদের এখন প্র্যাকটিক্যাল এখন রিজার্ভের অঙ্কটা অনেক বড় দেখাচ্ছে। এখন চুরির টাকার কিস্তি দিতে দিতে তো সে একটা আলাপে শুনছিলাম না, আপনার সাথেই তো আলোচনা ছিল, কথাটা আমার খুব মনে লেগেছে বলে ওই শব্দটা আমি আবার রিপিট করতে চাই। নতুন গভর্নমেন্টের জন্য লায়াবিলিটি যেটা হবে চুরির টাকার কিস্তি শোধ করা। এই যে শেখ হাসিনার গভর্নমেন্ট আওয়ামী লীগের আমলে গত 15 বছরে যেই পরিমাণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেভাবে তারা চুরি করে বিদেশে পাচার করেছে, ব্যাংকগুলোকে শেষ করেছে। এস আলম গংরা বাংলাদেশে কোন 7-8টা ব্যাংক তো নাই 5,000 টাকা তুলতে পারেন না। আমি নিজে সাফারার, আমার পত্রিকার টাকা আমার মানে অফিসের কাছে থাকার কারণে আমি ওই সোশ্যাল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টটা খুলছিলাম, ঠিক আছে। এখন তো আমি টাকাই তুলতে পারি না, মানে 5,000 একটা স্টাফদের স্যালারি দেবো, টাকা তুলতে পারি না, মানে কী অবস্থা, কী ভয়াবহ অবস্থা। তো এই যে মানে এই অর্থনীতির এই যে দুরবস্থা, এখন নতুন গভর্নমেন্ট 26 সাল থেকে তো এখন আমাকে এই চুরির টাকার কিস্তি দিতে হবে। ওরা তো টাকা সাইফন করছে, চুরি টাকা লন্ডার্ড করে দিছে, তাই না। এখন নতুন গভর্নমেন্টকে তো এই রূপপুর থেকে শুরু করে এই পদ্মা সেতুর সমস্ত জায়গায় টাকা দিতে হবে। কিভাবে বোকা বানাইছে দেখেন, নিজেদের টাকা আমরা পদ্মা ব্রিজ করেছি। আরে নিজেদের টাকা যদি পদ্মা ব্রিজ করতে হলে আমার টাকা কিস্তি শোধ করতে হয় কেন? তো তোমার কিস্তি শোধ করার কোনো প্রয়োজন পড়ে না। নিজেদের টাকা টানেল বানাইছি, ওই যে কর্ণফুলীর টানেল, বর্ষা হলে পানি ঢোকে টানেলে। মানে এই যে মানে মানে মেগা দুর্নীতি, মেগা মানে বাটপাড়িগুলো চলছে, এটা নতুন সরকার বিএনপি সরকারের জন্য বড় মাপের চ্যালেঞ্জ হবে। এই যে 34-35 বিলিয়ন ডলার মানে কোনো বিনিয়োগ না হওয়ার কারণে, এলসি টেলসি না খোলার কারণে যে টাকাটা এখন আছে, এই টাকাটা তো বিনিয়োগ মানে আপনার ঋণের কিস্তি শোধ করতে করতে আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে। এটা একটা বড় মাপের সংকট। দ্বিতীয় সংকট হচ্ছে যে আমাদের অর্থনীতি, এটা আমি অর্থনীতিবিদ নই, বাট অর্থনীতিবিদরা বলেন সেটা শুনে বলছি, আমাদের অর্থনীতিটাকে একেবারে খুব মানে সক্ষম জায়গায় নিয়ে যাওয়াটা তো খুব মানে ইমিডিয়েটলি খুব ডিফিকাল্ট হবে, তাই না। এরপর আমাদের ইলেকট্রাল অনেকগুলো মানে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষক কার্ড দেবো, ফ্যামিলি কার্ড দেবো, হেলথ কার্ড দেবো ইত্যাদি, এগুলো অনেকগুলো প্রতিশ্রুতি আমাদের আছে, এবং এই প্রতিশ্রুতিগুলো মেটানোর জন্য আমাদের একটা বড় মানে অনেক টাকা লাগবে নিঃসন্দেহে। তবে আসার ব্যাপারটা হচ্ছে যদি চুরি চামারি দুর্বৃত্তপনা যদি ঠেকানো যায়, বাংলাদেশের মানে বড় টাকাটাই মানে যে মানে আপনার বিভিন্ন বাজেট বরাদ্দ যা থাকে বিভিন্ন খাতে, এই টাকাগুলো যদি চুরি টাকা যদি থামানো যায় তাহলে মোটামুটি হয়তো সামাল দিতে পারবো। আপনি দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি খুব ক্যাজুয়ালি চলেন, মানে তার শুধু তার পোশাকের কথাই যদি বলি, তিনি মানে স্যুট ঠুট পরেন না, জাস্ট একটা ফ্ল্যাগ শার্ট আস্তিন গুটে তিনি কাজ করছেন। আমার ধারণা ওনার যখন প্রধানমন্ত্রীকে যখন এই ড্রেস আপে যখন দেখে, তখন সচিব, উপসচিব, জয়েন্ট সেক্রেটারি এগুলো স্যুট করে গরমের মধ্যে এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বৈশাখ মাসে একটা টাইটুই বাইন্দা গলা ফাঁস লাগাই দিয়ে অফিসটাকে শরম হবে, লজ্জা পাবে তারা যদি থাকে। ওই স্যুট ঠুট লাগায় চলতে গেলে এসির তাপমাত্রা তো তখন 18-র নিচে নামালে তোর গরম লাগবে। তা স্যুটটা খুলে যখন অফিস আসবে তখন ওই প্র্যাকটিক্যালি 25, 26, 27, এখন তো সব আমি তো 17 বছর তো সচিবালয়ে যাইনি কখনো। তো এই মানে চেঞ্জের পরে আমি 2-3 বার সচিবালয়ে গেছিলাম। পুরো সচিবালয়ের রুমগুলো কাঠ দিয়ে মোড়াইছে একদম, মানে 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 ইন্টেরিয়র ডিজাইনের নামে, ডেকোরেশনের নামে পুরো কাঠ দিয়ে মানে এয়ার টাইট করে, আগুন লাগলে তো শেষ কিয়ামত। এখানে মোটামুটি ফার্স্ট টাইমে দেখা যাবে। আচ্ছা, তো এখন এই জায়গার মধ্যে তো সেন্ট্রাল এসি বিদ্যুৎ চালাইতে পারবো না, তোমার সুটকুট গায়ে দিয়ে বসে থাকে। তো এই যে কালচার, আমি এটা কথাটা উদ্দেশ্যটা হচ্ছে একটা কালচারাল চেঞ্জ, মানে প্রধানমন্ত্রী যেই মানে তার পার্সোনাল ইয়েটা মানে তার মুভমেন্টটা উনি যেভাবে করছেন, যেমন উনি ট্রাফিক ল মেনে চলছেন, তারপরে উনি সময় মতো অফিসে ঢুকছেন, তাই না, নিজের গাড়ি ব্যবহার করছেন, মন্ত্রীদের গাড়িতে ফ্ল্যাগ নাই, মানে সরি মানে যে কী বলে যে ফ্ল্যাগ স্ট্যান্ড বলে ছিল, ওই তো হই নিয়ে কোনোদিন জানি না। তো ওই মানে দেখবেন একটা লোহার একটা ইয়ে থাকে, কি বলে ডান্ডা থাকে বাংলা। আরো পদক্ষেপ তো আছে, যেমন আমি বলছি গাড়ি নিবে না, তারপরে প্লট নিবে না, এগুলো তো আছেই।
এখন যেটা সুবিধাটা হবে কি, যেমন মনে করেন আমি মাঝেও চিন্তা করতাম, আমি যখন আমার গ্রামে যখন যাই উপজেলা লেভেলে, সেখান থেকে এসি ল্যান্ডের গাড়ি তো একটা ডান্ডা। জি। তা আমি চিন্তা করলাম যে এসি ল্যান্ডের গাড়ির মধ্যে একটা ডান্ডা কেন, মানে এটা লোহার দণ্ড থাকে, আবার এটা ঢাকা মানে ইয়েতে মোড়কের মধ্যে আটকে রাখে। এখন যখন প্রধানমন্ত্রী নিজে এই ডান্ডা লাগান না গাড়িতে, মন্ত্রীদের গাড়িতে যখন থাকবে না, তখন এই যে এসি ল্যান্ডস মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি ইউএনও তাদের গাড়িতে, DC এদের গাড়িতে ডান্ডা লাগায় আবার ইয়ে পরিবার। এবং আমার ধারণা তাতে অ্যাটলিস্ট সারা দেশের গাড়িতে যত ডান্ডা আছে, এটা যদি আপনি ওজন করেন, তাতে টনখানেক লোহা বেঁচে যাবে। অধ্যাপক এটা একটা কালচারাল। ডক্টর আসিফ এম শাহান, আপনার কাছে আসতে চাই এখন। এই চুক্তির বিষয়ে কথা হচ্ছিল, এই টাকা পরিশোধের বিষয়টা আসছে, চ্যালেঞ্জগুলি, অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমরা যদিও শুরুতে আলোচনা করছিলাম চাঁদাবাজের কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে নতুন সরকারের যে চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে এই যে অর্থনৈতিক যে দুরবস্থা, এই অবস্থা থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়টা। আমি অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আমি বলতে পারবো না, কারণ আমি অর্থনীতির ছাত্র না, যে বিষয়ে জানি না সেই বিষয়ে আমি সাধারণত কথা বলতে চাই না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমি ওনার কথার প্রেক্ষিতে যদি শুরু করি, যে এই গভর্নমেন্টের একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যেটা এখন ধরেন আপনার যদি আমি দেখি ফ্যামিলি কার্ড বা হচ্ছে অন্যান্য কার্ডগুলো বাস্তবায়নের যে প্রস্তাব, এটা হচ্ছে মোর সোশ্যাল সেফটি নেট, যেটা আমরা বলি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অন্যান্য যে প্ল্যানগুলো আছে, এমপ্লয়মেন্ট জেনারেশন, যাই বলেন না কেন, আপনি যেটাই বাস্তবায়ন করতে চান বাংলাদেশের প্রেক্ষাপটে, শুধু না যে কোনো দেশের প্রেক্ষাপটে, আপনি যদি ব্যুরোক্রেসির সাহায্য না পান এবং ব্যুরোক্রেসিকে যদি আপনি ম্যানেজ করতে না পারেন, তাহলে হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনি কোনো কিছু বাস্তবায়ন করতে পারবেন না। এবং আমার কাছে যেটা মনে হয় যে বড় চ্যালেঞ্জ আমার কাছে এই প্রত্যেকটা কিছুর পেছনে, যদি রুট চ্যালেঞ্জ বলেন, রুট চ্যালেঞ্জটা হচ্ছে ব্যুরোক্রেসিকে ম্যানেজ করা। এবং আমি মানে একটু আগে যেটা বলা হলো কালচার চেঞ্জ, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এটা হবে না, এই ডান্ডা কেউই খুলবে না, কেউ খুলবে না, কেউ খুলবে না। কারণ হচ্ছে ব্যুরোক্রেসি চলে হচ্ছে রুলস দিয়ে। সে প্রথমে এই জিনিসটা বলবে যে রুলস অনুযায়ী আমার গাড়িতে এটা লাগানোর নিয়ম আছে, এটা কোনো নিয়মই নেই। আমি 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 ইসে করি, তো সে হচ্ছে রুলসের ইসে করবে, সে কাস্টমসের ইসে করবে, সেটার বেসিসে আমি আপনাকে একটা ব্যাখ্যা দিই, ছোট্ট আচ্ছা, রুল থাকলে চেঞ্জ করে ফেলে, এক নম্বর রুল নাই, এটা যেটা করেছে ওদের, ওটা সাইকোলজিক্যাল প্রবলেম ওদের। সেনাবাহিনীর অফিসারদের গাড়িতে দেখবেন আপনি মাঝে ওদের, এদের গাড়িতে থেকে ডান পাশে বা বাঁ পাশে বোধ হয়, মানে এক কর্নারে থাকে। সেনাবাহিনীর গাড়িগুলোতে তাদের এটা তাদের সার্ভিস অনুযায়ী ফ্ল্যাগ থাকে ওদের, বিভিন্ন ওটাকে চিহ্নিত করার জন্য বা ইয়ে করার জন্য। তো আমাদের সিভিল ব্যুরোক্রেসি চিন্তা করলো, আমার ধারণা, এটা আমার ধারণা, কেউ আমাকে বলেনি, ওদের ধারণা হলো যে ওখানকার কর্নেল সাহেবরা যদি গাড়িতে এরকম একটা মানে ফ্ল্যাগ স্ট্যান্ড রাখতে পারে, তাহলে আমার গাড়িতে থাকলে অসুবিধা কি? তখন তারা নিজেরা হতে পারে। আমি যেহেতু জানি না, সো আমি ওইটার বিষয়ে যাচ্ছি না। তবে আমার কাছে খুব আনলাইকলি মনে হয়, কারণ ব্যুরোক্রেসি দেখবেন খুব সামান্য, ওদের পোশাক করতে থেকে সব কিছু একটা ইস্যুর মধ্যে থাকে, বাট দ্যাটস ডিফারেন্ট ইস্যু। যেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়, যে গত শুধু 14-15-16 বছরে না, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ব্যুরোক্রেসিকে কিভাবে ম্যানেজ করতে হবে, যে বাংলাদেশের ব্যুরোক্রেসির একটা আদি পাপ আছে, একদম 72 সাল থেকে একটা পাপ আছে, সেটা হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট বা একটা রাজনৈতিক সরকারের সাথে ব্যুরোক্রেসির সম্পর্কটা এক্স্যাক্টলি কীরকম হওয়া উচিত, এই প্রশ্নটার কোনো সুরাহা আমরা করি নাই আমরা। এবং দেখবেন যে ব্যুরোক্রেসি বাংলাদেশের সবচেয়ে স্বাধীনভাবে ভালোভাবে কাজ করছে হচ্ছে একটা অথরিটেরিয়ান সরকারের সময়, রাইট। এবং বাংলাদেশের ব্যুরোক্রেসির যতগুলো আইন আছে, গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস বলেন, তারপরে বিসিএস রিক্রুটমেন্ট রুলস বলেন, ডিসিপ্লিন অ্যান্ড আপিল রুলস বলেন, প্রত্যেকটা তৈরি হয়েছে হচ্ছে অথরিটেরিয়ান সরকারের আমলে। কারণ হচ্ছে ব্যুরোক্রেসি, একটা কোহেসিভ ব্যুরোক্রেসি এই সরকারের সময় দরকার ছিল, যেহেতু আর কোনো পলিটিক্যাল পার্টি নেই, সো ইউ রিলাই অন দ্য ব্যুরোক্রেসি। এবং ব্যুরোক্রেসির এই এম্পাওয়ারমেন্টটা, এইটা হচ্ছে আওয়ামী লীগের অথরিটেরিয়ান হওয়ার একটা সম্পর্কের একটা নিদর্শন। আপনি যত পলিটিক্যাল পার্টি থেকে আপনার ইসেটা সরিয়ে নিয়েছেন, তত বেশি আপনি ব্যুরোক্রেসির উপরে ডিপেন্ডেন্ট হয়েছেন, এবং ব্যুরোক্রেসি ওভার পাওয়ারফুল হয়ে গেছে। ইউনুস সরকার যেটা ছিল, আনফর্চুনেটলি তারা এই জায়গাটায় কোনো চেঞ্জ করতে পারেনি, বরং ইনিশিয়ালি ব্যুরোক্রেসি যে ভালনারেবিলিটি ছিল, পরবর্তীতে আমরা দেখেছি ব্যুরোক্রেসি আরও বেশি পাওয়ারফুল হয়ে এসেছে, যেটা ইউনুস সরকারের অনেক মন্ত্রী অনেকেই হচ্ছে গিয়ে স্বীকার করেছেন। এখন এই চ্যালেঞ্জ হচ্ছে এই ওভার পাওয়ারফুল ব্যুরোক্রেসি যে রিফর্ম বা সংস্কার চাবে না, সেটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন। এবং নাম্বার 2 হচ্ছে, এটা ম্যানেজ করতে যে অতীতে সরকারগুলো যেটা করেছে, ব্যুরোক্রেসিকে পলিটিসাইজ করেছে, রিক্রুটমেন্টে দলীয় লোক নিয়েছে, দলীয় লোকগুলোকে এসে করেছে, প্রচুর পরিমাণে আপনার ওই কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করেছে। এইভাবে করে আবার ব্যুরোক্রেসিকে আপনি
একদম তাকে আপনার সেবা দাস বানিয়ে ফেলেছেন। এই যে একটা ব্যালেন্স করা, যে ব্যুরোক্রেসি অ্যাট ওয়ান এন্ড ওভার পাওয়ারফুল হয়ে যাবে না, তাকে একটা ডেমোক্রেটিক কন্ট্রোলের মধ্যে রাখবো, আবার ডেমোক্রেসির মধ্যে ব্যুরোক্রেসি কিভাবে কাজ করতে পারে, এই যে একটা সংকট, এই সংকটের কোনো সমাধান আমরা গত 54 বছরে করি নাই। এইটার কোনো সমাধান এই সরকার করতে পারবে কিনা, কিভাবে করবে, সেটার উপরে ডিপেন্ড করবে আমরা যেই চ্যালেঞ্জগুলো বললাম সেগুলো বাস্তবায়ন করতে পারা। তো আমার কাছে মনে হয় মূল চ্যালেঞ্জ যদি আপনি বলেন বাস্তবায়নের ক্ষেত্রে, এই ব্যুরোক্রেসিকে ডিল করার চ্যালেঞ্জটা সবসময় বড় একটা জায়গা হিসেবে থাকবে। জি, রবীন্দ্র প্লিজ আপনার কাছে শেষ করবো, তার আগে একটু গোলাম আলী আপনার কাছে যেতে চাই। অধ্যাপক আসিফ সাহেবের কাছে আমার প্রশ্ন ছিল অর্থনৈতিক বিষয়টি, ওই বিষয়টি আপনার কাছে জানতে চাই। আপনি অর্থনীতিবিদ না আমি জানি, কিন্তু আপনি সংসদ সদস্য ছিলেন, আপনি জানেন এই প্রসেসগুলো। সরকার অনেকগুলো কমিটমেন্ট আছে, যেমন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড। আমাদের অর্থনৈতিক যে অবস্থা এখন এই মুহূর্তে, সেক্ষেত্রে এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিনা সরকারকে? মানে প্রথমত হলো যে সরকার তো এখানে যেহেতু কমিটমেন্ট করেছে, কিছুটা কাজ করতে হবে, কিন্তু ওয়াইড রেঞ্জে পরিপূর্ণভাবে কাজ করাটা এই মুহূর্তে সরকারের যে অর্থনৈতিক অবস্থা, রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা, এটা সম্ভব নয়। যেমন 20,000 কিলোমিটার খাল কাটা, হয়তো দেখা গেল 100 কিলোমিটার খাল কাটা হলো, কিন্তু এই মুহূর্তে দেশের যে অবস্থা, পুরো খাল কাটা সম্ভব নয়, ফ্যামিলি কাটার এক অবস্থা, এটা হলো রিয়ালিটি। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, যেটা আসাদুজ্জামান রিপন ভাই অনুমতি দিয়েছিল যে রাষ্ট্রপতির পক্ষে কিছু বলার জন্য, এখানে সবাই তার বিপক্ষে, সেও তো এখানে যেভাবে তার সমালোচনা করেছে, ভদ্রলোক মজলুম হয়ে পড়েছে, তার পক্ষে কিছু না বলে নয়। আমি মনে করি বিএনপি যেভাবে খলিলুর রহমান সাহেবকে প্রোভাইড করেছে, তাকে আশ্রয় দিয়েছে বটবৃক্ষ হিসেবে, একইভাবে বিএনপির উচিত জনাব শাহাবুদ্দিন চুপ্পু তাকে পরিপূর্ণ মেয়াদে রেখে দেওয়া, এবং যদি সম্ভব হয়, মানে আপনার দল, ইউ আর রিকমেন্ডিং, মানে আমার দল, ইউর পার্টি, রাইট, তাকে পরিপূর্ণভাবে রেখে দেওয়া পূর্ণ মেয়াদে, এবং আবার পূর্ণ নির্বাচিত করা। আবার যদি নির্বাচনের বিষয় আসে, তাহলে পার্লামেন্ট থেকে চুপ্পু সাহেবকেই বিএনপির রিইলেক্ট করা, হ্যাঁ রিইলেক্ট করা ইনস্টেড অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন? কারণ হলো যে সব মানুষ আসলে শক্তিশালী মানুষ চায়, দুর্বল হাবা উগুবা মানুষ দিয়ে কাজ হয় না। এ মানুষ প্রচণ্ড স্মার্ট। শেখ হাসিনার আমলে সবাই পালিয়েছে, বড় বড় জেনারেলরা পালিয়েছে, পোশাক আশাক খুলে পালিয়েছে, এসএসএফের যারা লোকজন আছে কাপড় খুঁজে লুঙ্গি পরছে, অস্ত্র ফেলে দিছে, তারপরে ওয়ার্ল্ড টপকে পড়ে গিয়ে অনেকে অজ্ঞান হয়ে গেছে, এরকম অবস্থা। তো সেখানে এই 17 মাসে তিনি বাপের বেটার মতো বঙ্গভবনে বুক থাপড়াইয়ে ঘুরে বেড়াইছেন, এ চারটিখানি কথা না, তাকে রেখে দেওয়া উচিত। সেকেন্ড হলো, আপনি চিন্তা করলেন সামনে গোকরা সাপ আসলে, আমরা সবাই এখানে যে কজন লোক দেখি, আমরা যে ইনক্লুডিং রিপন ভাই আছেন, প্রিন্স ভাই আছেন, আমি জানি না, আমার জ্ঞান হারা হয়ে যাবে, আমার সামনে এখন একটা গোকরা সাপ ফেলে দিলে আমি এখন সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব, আমি এত ভয় পাই। তো সেখানে মানুষের ভয় গোকরা সাপের চেয়ে বেশি। তো দলে দলে লোক বঙ্গভবনে গেছে আক্রমণ করার জন্য, বঙ্গভবনের উইট ভেঙে ফেলবে, আগুন ধরাই দিবে, এবং যেভাবে গণভবন মানে আক্রমণ করা হয়েছে, ওইভাবে বঙ্গভবন করা হবে। ওর মধ্যে সেই বেচারা ঘুরে বেরিয়েছে, একবার হার্ট অ্যাটাক করে নাই, একবার হার্ট অ্যাটাক করে নাই, কোনো রকম অসুখ বিসুখ হয় নাই কোনো হাসপাতালে। হাসিনার আমলে হ্যাঁ, উনি হার্টটাকে ঠিক করে মানে রিপেয়ার করে নিয়ে আসছিলেন সরকারি ওই অবস্থার মধ্যে আমি, আপনি রিপন ভাই আপনার কথা বলতে পারবো না, বঙ্গভবনে যদি আমারই দিয়ে হতো আমি হার্ট অ্যাটাক করতাম সাথে সাথে। হাসিনার আমলে যদি আমাকে 10টা হার্ট লাগাই দেওয়া হতো তবু আমার হার্ট নষ্ট হয়ে যেত। উনি রিপেয়ার করছেন, আচ্ছা, আমার রিপেয়ার কেন, আমাকে নতুন 10টা হার্টের রিপেয়ার করতে, ফলে ওনার হার্ট শক্ত আছে। বিএনপি যখন প্রয়োজন হবে এরকম শক্তিশালী লোক আসলে তার দরকার হবে। এরপর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন আন্তর্জাতিক খেলোয়াড়, আন্তর্জাতিক খেলোয়াড়। সেই আন্তর্জাতিক খেলোয়াড়কে সে গত 17 মাসে এমনভাবে খেলে দিয়েছে যে সে টিকে আছে, আর ইউনূস সাহেবকে চলে যেতে হয়েছে। ফলে এইরকম রত্ন, খলিলুর রহমান সাহেব যেমন বাংলাদেশের রত্ন, আমি মনে করি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনিও একজন রত্ন। যেহেতু বিএনপি ট্যালেন্ট হান্ট করছে, বিভিন্ন দল থেকে শুরু করে ছোট ছোট দল, আপনি বাংলাদেশে দেখেন যে মানুষকে প্রিন্স ভাইয়ের মতো মানুষ, রিপন ভাইদের মতো জীবনে পাত্তা দেয়নি, সেই সমস্ত মানুষদেরকে বড় বড় মন্ত্রিত্ব দিয়ে সে মানে প্রিন্স ভাইদেরকে শিক্ষা দিছে, রিপন ভাইদেরকে শিক্ষা দিছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে চুপ্পু সাহেবের মতো মানুষকে রাষ্ট্রপতি বানিয়ে আসলে বিএনপি আরও অনেক মানুষকে শিক্ষা দিতে পারে। আমি এই জন্য তার পক্ষে বললাম যে অ্যাটলিস্ট উই শুড রেসপেক্ট হিম। জি, রিডার্সন প্রিন্স, আলোচনা শেষ পর্যায়ে যেটা নিয়ে কথা বলছিলাম যে আসলে
আপনারা তো গত মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরব ছিলেন এই বিষয়গুলো নিয়ে, যে অর্থনীতি করে ফোকলা হয়ে গেছে, ঋণের টাকা পরিশোধের সময় ঘনিয়ে আসছে, এর মধ্যে সরকারের কমিটমেন্টগুলি আছে। না, সেটা তো আমি ওইটার সাথে একটা দুটা ছোট মন্তব্য করি, অল্প সময় শেষ করি। প্রথমত তো এই চ্যালেঞ্জটা তো খুবই জরুরি চ্যালেঞ্জ। এটা অ্যাকচুয়ালি ইকোনমিস্টদের সাথে পরামর্শ করেই করা উচিত। আমি দেখলাম ইতিমধ্যে ইকোনমিস্টরাও বলছে যে আগের যে বাজেটটা যে পর্ব ছিল এইটাকে একটা রিথিঙ্ক করা দরকার এবং আগামী বাজেটের সময় একটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে যাওয়া দরকার। এই তো সেটা ধরেন থিওরিটিক্যাল কোশ্চেন। ইন প্র্যাকটিক্যাল আমরা যেটা বুঝি যে অন্তত পক্ষে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজের এই রাশটা টেনে ধরতে হবে এবং তারা যে সামাজিক বেষ্টনী খাত আগে থেকে অনেক টাকা আছে, কিন্তু সেইটা দুর্নীতিমুক্তভাবে যদি অ্যাপ্রোপ্রিয়েট লোকের কাছে পৌঁছানোর কাজটা করতে পারে, সেটাই একটা বড় অগ্রগতির জায়গা থাকবে। আর আন্তর্জাতিক চুক্তি যেটা আমরা আজকে এখানেও বললাম, অনেক কিছু ইচ্ছা করলো কাল পরশু সেটা বাতিল করতে পারবো। আমি দেখলাম যে এই যে এত রেল কি মেট্রো রেল টেল নিয়ে এত কথা বলা হচ্ছে, নতুন যেটা হচ্ছে আগের থেকে নাকি দ্বিগুণ খরচ হবে। এটা আগের সরকার এটা এস্টিমেট করে গেছে। সেটা তো অন্য আলোচনা। আমি বলছি তারা তো আর সে বলতে পারলো না আমি স্টপ করলাম ওইটাই। সুতরাং এটা কি করবে সেই চ্যালেঞ্জগুলো আছে। রূপপুর এটা তো আমরা প্রথম দিন থেকে বিরোধিতা করছি, কিন্তু দেখবেন আরও খরচেই হয়তো করার জায়গায় যাচ্ছে, বাইরে নীতিগতভাবে বিরোধিতা করবে না। এখন সেই জায়গায় সেই চ্যালেঞ্জ ইকোনমিস্টের সাথে কথা বলে ওই যে 180 দিনের কি প্রকল্প এখন আমরা শুনছি জানি না, সেটা সেই জায়গায় দেখা দরকার। কিন্তু আমি দুইটা কথা বলে শেষ করি। একটা বিষয় হচ্ছে দেখেন আমরা মব সন্ত্রাসের মধ্যে ছিলাম, এখন যদি কারোর কথায় আইনি মব করে, আমার সময় নেই বলে বলছি না, যেটা এখানে অধ্যাপক সাহেব তুলে ধরলেন, আমি আসার আগেই শুনলাম যে সরোয়ার্দী উদ্যানে এইখানে পুলিশরা যে ধরনের ন্যাক্কারজনক কাজ করছে, এইগুলো হিসাব নিকাশ সেখানে সাংবাদিকদেরও কিন্তু মারা ছিল। হয়েছে। দেখেন তাহলে এই জায়গাগুলো যদি না করে, এই ধরনের ছোটখাটো ঘটনায় যেটা আমরা এখনো পর্যন্ত একেবারে নতুন গভর্নমেন্ট প্রত্যাশার জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি না, নতুন ধরনের একটা সংকটে পড়বে বলে মনে করি। শেষ বক্তব্য হচ্ছে স্থানীয় সরকার যে আলোচনা, হয়তো সুযোগ এখন করতে পারলাম না, এক কথাই শেষ করি যে নির্বাচন তো হবে। আমি যেটা দেখলাম যে নির্বাচন কমিশনকে ওনারা চিঠি দিয়েছেন, হয়তো অনেক কাজ দেখাবে যে কি নারী আসন, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, কিন্তু দ্রুততর সময় করা দরকার। তার আগে যে আলোচনা করা দরকার আমি মনে করি সেটা হচ্ছে স্থানীয় সরকার, যাতে করে স্থানীয় সরকারের ভূমিকা পালন করতে পারে এর জন্য রাজনৈতিক উদ্যোগ নেওয়া দরকার, যাতে করে পার্লামেন্ট মেম্বাররা পার্লামেন্টের মধ্যে থাকেন, এলাকার জমিদারিত্ব না করতে পারেন। সেই কাজটা যদি কিছুটা অগ্রগতি করতে পারি আমরা, তাহলে দেখবেন পিপুলের পার্টিসিপেশন, ইনভলভমেন্ট, স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গায় যাওয়া এবং স্থানীয় উন্নয়নে মানুষকে সম্পৃক্ত করে এক ধরনের কাজের দিকে যেতে পারি, সেইটা একটা পজিটিভ উদ্যোগ অন্ততপক্ষে হতে পারে। এছাড়া বহু চ্যালেঞ্জ, সেটার আলোচনার সময় নাই বলে এদিকে গেলাম না। আমি মনে করি স্থানীয় সরকার নিয়ে যেহেতু একটা আলোচনার মধ্যে এখন চলে এসেছে, ওই আলোচনাটা জরুরিভাবে সামনে আসুক। এইখানের জন্য আমাদের স্থানীয় সরকারের যা কাগজে কলমে লেখা আছে, কথার কথা বললাম, তারপরে যদি এইখানে আরও কিছু আইনের ব্যাপার থাকে, আরপিওর ব্যাপার থাকে, এইগুলো করে মানুষের পার্টিসিপেটরি করাটা খুব একটা জরুরি কর্তব্য হবে। দ্রুততম সময়ের মধ্যে দ্রুত নির্বাচন তো দ্রুত সময় করতে হবে। অলরেডি আমি নির্বাচন কমিশন, আমি যদি পত্রিকায় দেখলাম সরকার চিঠি দিয়েছে, নির্বাচন কমিশনকে বরঞ্চ দ্রুত উদ্যোগী ভূমিকা নিতে হবে। সে কোনো কারণে যাচ্ছে আমার এইটা নির্বাচন হয় ওটা নির্বাচনেই দেরি করব, সেটা জায়গায় যাওয়া দরকার না। এবং স্থানীয় সরকার মন্ত্রী অলরেডি উনি একাধিকবার রিপিট করেছেন, উনি কিন্তু বলছিলেন যে নির্বাচনের পরেই আমরা কি বলে ঈদের পরে ভাববো, সেই ধারায় থাকা উচিত। তাই না হলে যাদেরকে এখানে প্রশাসক নিয়োগ করেছে আমি দেখি তাদের জন্য এটা একটা ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াবে, এটা মনে রাখেন। কারণ এই যে রাজনীতিবিদরা আমার মনে হয় যে প্রশাসক হওয়ার জন্য তারা উপযুক্ত না, তারা কাঙ্ক্ষিত হওয়ার কথাও না। এটা একটা ক্ষতিকর জায়গায়ও চলে যাবে। এটা এই সরকারের জন্য ক্ষতিকর হবে, ব্যক্তিবর্গের জন্য ক্ষতি হবে, আর আমাদের তো পুরো প্রসেসের জন্যই ক্ষতি হবে, কোনো ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার থাকবে না। সেটা দেখা দরকার বলে আমি মনে করি। জি, আপনার চারজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।